সুপ্রিয় দর্শক, আলাপন.com.bdর ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই লাইভ শো দেখছেন, আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন মুক্ত আলাপন। আজকের বিষয় করোনা পরবর্তী বাংলাদেশ। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে রয়েছেন একজন গুণী মানুষ। তিনি হলেন শিক্ষক, লেখক এবং গবেষক জনাব মোহাম্মদ শাহরিয়ার পারভেজ। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা গুরুত্বের সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই আলোচনা অনুষ্ঠানের সঙ্গে অন্যদের যুক্ত করতে লাইক এবং শেয়ার করুন। শ্রদ্ধেয় শাহরিয়ার পারভেজ স্যার, আপনি কেমন আছেন? স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। মনে হয় একটু ইন্টারাপ্ট হয়েছিল না? সরি, ফার্স্ট টাইম ইন্টারাপ্ট। জি, জি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে বলবো আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি স্যার, আলাপন.com.bdর ফেসবুক লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমাদের আলাপন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা সংক্ষেপে ব্যক্ত করেন। আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ, বর্তমানে ইউরোমেড রিসার্চ ইনস্টিটিউশনের কান্ট্রি ডিরেক্টর হিসেবে বাংলাদেশে আছি। এছাড়াও রিসার্চের সাথে জড়িত আছি দীর্ঘ 15 বছর, এবং তার সাথে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করি, এবং বিভিন্ন জার্নালে আমি এডিটর হিসেবে আছি, এবং বাংলাদেশ অর্থনৈতিক সমিতির একজন লাইফ মেম্বার হিসেবে আছি, এবং এশিয়াটিক সোসাইটিতে আমি লাইফ মেম্বার হিসেবে নিয়োজিত আছি। ধন্যবাদ স্যার। পৃথিবীর এই দুর্যোগময় পরিস্থিতিতে সকল দেশের মতো সকল দেশে যে দুর্যোগ চলছে, যে ব্যাধি চলছে, সেই তারই ধারাবাহিকতা বাংলাদেশও একই ব্যাধিতে আক্রান্ত। যদি সংক্ষেপে আপনার অভিমত ব্যক্ত করেন এই পরিস্থিতিতে, আসলে আপনার অনুভূতিটা আমরা যদি দর্শকদের সাথে শেয়ার করি। সর্বপ্রথম অ্যাকচুয়ালি আমি আলোচনার শুরুতে পৃথিবীর সকল মাদেরকে আমি লক্ষ সালাম দিব, কারণ গতকালই মা দিবস আমরা উদযাপন করেছি, এবং এটা 112তম মা দিবস ছিল। এটা কেউ জানে কিনা আমি ঠিক বলতে পারবো না, বাট 1908 সালে অ্যানা জার্ভিস নামের একজন মহিলা এই মা দিবসকে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে নিয়ে আসেন, এবং এর পরবর্তীতে আপনার দেখা গিয়েছে যে 1912 সালে এটাকে উনি ইন্টারন্যাশনাল ভাবে একটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে মা দিবসকে উনি এই পৃথিবীর বুকে নিয়ে আসেন। আমি আসলে এই কথাগুলি বলছি এই কারণে, কারণ সর্বপ্রথম আমরা মা বাবাকে শ্রদ্ধা করব, কারণ এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত, এবং আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসবো। এভাবেই আমরা এই কোয়ারেন্টাইনের সময়টাকে আমরা অতিবাহিত করব। এখন আসি আমরা মূল আলোচনায়। ধরা যাক, সর্বপ্রথম এটা আমরা যদি বলতে চাই যে এই করোনা মুহূর্ত, সো করোনাটা আসলে কি, এটা আমাদেরকে সবার আগে জানতে হবে। এবং সেখানে আমরা এইভাবে বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য ডক্টর প্রফেসর নজরুল, উনি জন হপকিন্স ইউনিভার্সিটিতে একটি রিভিউয়ে করোনা নিয়ে উনি লিখেছিলেন, এবং সেখানে উনি লিখেছেন যে করোনা ভাইরাস একটি জীবাণু, অর্থাৎ এটা কোনো জীব নয়, এটি ওয়ান কাইন্ড অফ প্রোটিন, এবং এটা একটি চর্বি দ্বারা প্রলেপ দেওয়া থাকে। অর্থাৎ এই চর্বির প্রলেপ যেহেতু এখানে দেয়া থাকে, এটা সহজেই আমাদের চোখ, মুখ, নাক, কান এর মাধ্যমে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতে পারে, এবং আমাদের জিনগত যে সংকেতগুলিকে আছে বা জেনেটিক কোড যেটাকে আমরা বলি, এটাকে সে চেঞ্জের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রকার ভাইরাস জাতীয় কোষ সে তৈরি করে এবং আমাদেরকে ক্ষতি করে। এবং এটাকে আমরা খুব সহজেই আমরা কিন্তু এই মলিকুল বা প্রোটিন মলিকুলকে মেরে ফেলতে পারবো না, কারণ এটা কোনো ওষুধের মাধ্যমে মরবে না, কারণ এটা কোনো জীবন নাই। হ্যাঁ, এটার কি করতে পারি আমরা এখানে, যেটা হচ্ছে সরকার যেভাবে আমাদেরকে বলেছে যে হাত ধোয়ার থেকে শুরু করে হাঁচি কাশি যেভাবেই হোক, WHO আমাদেরকে যে পদ্ধতিগুলি শিখিয়েছে, এগুলির মাধ্যমে কিন্তু আমরা এটাকে প্রতিহত করতে পারি। সো
এটা যদি আমরা যদি সাবান পানি দ্বারা যদি হাত ধুই, তাহলে কিন্তু এটার কিন্তু যে চর্বিটা থাকবে সেটা আপনার ভেঙে যাবে এবং এটা সেভাবে কার্যকর হবে না। ইভেন আমরা কিন্তু ইচ্ছা করলে ব্লিচিং পাউডার 1% এবং পানিকে 5% মিলিয়েও কিন্তু আমরা এটা আমাদের শরীরে অথবা পিপির মধ্যে প্রবেশ করাতে পারি। যাই হোক, আমি কোনো ডক্টর না, আমি তবুও এটা জনস্বার্থে এই কথাগুলি আমার বলা দরকার, তাই বলছি। আপনার যে প্রশ্নটা আপনি আমার এখানে করেছেন যে এই অবস্থাতে, যে অবস্থাতে আমরা দেখছি যে কলকারখানা খুলে দিয়েছে এবং বিভিন্ন শপিং মলও খুলে দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে দেখা গিয়েছে যে জেলায় জেলায় এখন স্বাভাবিক ভাবে আপনি যাতায়াত করতে পারছেন, এই অবস্থাতে আসলে আমাদের কি করণীয়? দেখেন, চলমান অবস্থাকে লক্ষ্য করে যে জিনিসটা আমরা বলছি যে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনটা এমন একটি জায়গায় এখন চলে এসেছে যে এখানে কিন্তু আমরা সচেতনতা যদি আমাদের মধ্যে না কাজ করে তাহলে কিন্তু আমরা এটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারবো না। এখানে দেখেন, এখানে কি আছে যে এখানে কিন্তু এটা কিন্তু ছোঁয়াচে রোগ এবং এখানে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এখানে একটি কথা বলা অত্যন্ত দরকার যে আমাদের দেশে অনেকে আমরা এটা বুঝি না যে সামাজিক দূরত্বটা কাকে বলে। এটা যদি আমরা যে সোশ্যাল ডিস্টেন্স, এই কথাটা সামাজিক দূরত্বটাকে যদি আরেকটু সহজ ভাষায় যদি বাংলাতে বলি যে শারীরিক দূরত্ব, তাহলে কিন্তু এটা আরো কিন্তু মানুষের কাছে বোধগম্য হবে। কারণ দ্য পয়েন্ট ইজ হিয়ার যে আমি কিন্তু এখানে যে পর্যন্ত মানুষকে সচেতন না করতে পারবো সে পর্যন্ত কিন্তু এই কোভিড থেকে কিন্তু আমি কিন্তু রক্ষা পাবো না। কারণ সরকারের পক্ষে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আমার এটাকে নির্মূল করা সম্ভব না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি যে কথাগুলি বলেছেন যে কলকারখানা আপনার খুলে দিয়েছে, শপিং মলগুলি খোলা হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ, লিস্ট ডেভেলপ কান্ট্রিতে আমরা অচিরেই চলে যাচ্ছি। সো এখানে যেটা আমরা বলতে পারি যে এমত অবস্থায় আমরা দেখা যাচ্ছে যে আমাদের জিডিপি টোটাল হচ্ছে 315 বিলিয়ন ইউএসডি 2020-তে, কিন্তু এই জিডিপি কিন্তু করোনার কারণে কিন্তু হ্যাম্পার হচ্ছে এবং জিডিপি হ্যাম্পার হওয়ার সাথে সাথে আপনি কিন্তু বুঝবেন যে আমাদের কিন্তু ম্যাক্রো এবং মাইক্রো দুটোই ইকোনমিক্সে কিন্তু আমাদের কিন্তু প্রভাব এখানে আসছে। কারণ আমরা যদি হাউস হোল্ডের কথা চিন্তা করি, যেখানে হাউস হোল্ডের কোনো ইনকাম হচ্ছে না, সেখানে কিন্তু আপনার মাইক্রো থেকে ম্যাক্রো লেভেলেও কিন্তু আপনার মানি সার্কুলেশন কিন্তু এখানে হচ্ছে না এবং সেখানে কিন্তু দারিদ্রতা যে বিষয়টি এখানে বারে বারে চলে আসছে যে আপনার পেটে যদি আহার না থাকে তাহলে অনেকেই করোনা ভাইরাসের এই ভয়কে উপেক্ষা করে কিন্তু রাস্তায় নেমে যাচ্ছে। আপনারা নিজেও দেখবেন বিভিন্ন টিভিতে এগুলি দেখাচ্ছে। তো এই অবস্থায় আমি বলবো যে আমাদের সামাজিক দূরত্ব মেনটেন করা উচিত। শারীরিক দূরত্ব বলেন, সামাজিক দূরত্ব বলেন, যেটাই বলি সেটা মেনটেন করা উচিত। এবং ইন দ্য মিন টাইম যেটা হচ্ছে যে শপিং মলগুলি খুলে দেওয়া হলেও আমরা কিন্তু দেখেছি যে বড় বড় শপিং মল যারা চালান তারা কিন্তু এর সাথে একমত পোষণ করেন না। এবং আমরা যারা বাসায় যারা আছি তারা যদি আমরা শপিং এ না যাই তাহলে কিন্তু আমরা এর থেকে বাঁচতে পারি। হ্যাঁ, কলকারখানার কথা আপনি বলেছেন, এটা অত্যন্ত ভাইটাল ইস্যু। এখন আপনার কারখানা যদি না চলে তাহলে কিন্তু আমাদের যে মেন যে ফ্যাক্টর গুলি আছে, যে আমাদের গার্মেন্টস এবং আমাদের বৈদেশিক যে অর্থগুলি রিজার্ভ এবং পাইপলাইনে যে আটকা পড়ে আছে, এগুলি কিন্তু আপনার সার্কুলেট হবে না এবং এক্ষেত্রে কিন্তু আমাদের দেশ কিন্তু একটি বড় রকমের অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। বাট আমি বলছি যেটাই করা হোক না কেন সেটা অত্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এই জিনিসগুলি করতে হবে এবং সরকারকে আশা রাখি সরকার যে পদক্ষেপগুলি নিচ্ছে এখানে আরো আপনার হলো গিয়ে লকডাউন এখানে বলা হচ্ছে, আমরা কিন্তু আসলে লকডাউন বলছি না, আমরা কিন্তু বলছি সাধারণ ছুটি। এটা কিন্তু খুব সুন্দর একটি কথা কিন্তু আমাদের সরকার কিন্তু বলেছে। দেশের বাইরে আপনারা দেখেছেন যে সেখানে বলছে লকডাউন, তো আমরা কিন্তু বলছি এখানে সাধারণ ছুটি। তো এখানে কিন্তু আমরা কিন্তু অনেক সুন্দরভাবে কোমলমতি ভাবে কিন্তু আমরা এই করোনাকে প্রতিহত করার চেষ্টা করছি। স্যার, আপনি বলেছেন স্বাস্থ্যবিধি মেনে করার জন্য। এখন বাংলাদেশে যা হচ্ছে বা যা ঘটছে, আপনার এক কথায় কি বলবেন এটা কি স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে নাকি স্বাস্থ্যবিধিকে মানে অবহেলা করেই করা হচ্ছে? এখন দেখেন, একটি কথা হচ্ছে যে আসলে আমরা
স্বাস্থ্যবিধি কাকে বলি, এই বিষয়টি কয়জন বুঝি, এখানে একটি বড় একটি বিষয় যে আমরা স্বাস্থ্যবিধি কাকে বলি এই জিনিসটি কয়জন বুঝি। কারণ আমাদের যে আপনার স্বাস্থ্যবিধি যদি আমি বলতে চাই, তাহলে হাত ধোয়া। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে আমরা হাতটাই যদি আমরা 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমরা কয়জন ধুই। দ্য মিন টাইম আমরা যখন বাজার ঘাটে যখন যাচ্ছি, তখন কি আমরা স্বাস্থ্যবিধি মানছি? আসলে স্বাস্থ্যবিধিটা কি, এই বিধিটাকে আমাদেরকে সবার আগে ক্ল্যারিফাই করতে হবে। এখন সবার কাছে তার পিপিই নাই, যে সবাই পিপি পরিধান করলো এবং বাজার ঘাটে চলে যাচ্ছে, এবং বাজারে আপনি যে একটা সবজি কিনছেন, ওই সবজি যিনি বিক্রেতা তার হাতেও কিন্তু গ্লাভস নাই। যদি আপনি যদি রিসেন্টলি যদি বাজারে যেয়ে থাকেন, তাহলে কিন্তু করোনা কিন্তু আসলে অটোমেটিক্যালি কিন্তু সেইভাবে কিন্তু চলে আসবে। এই জন্য আপনি যে কোশ্চেনটা করলেন যে স্বাস্থ্যবিধি আসলে আমরা মানছি না, এবং এই স্বাস্থ্যবিধি আমাদের মানা একান্ত দরকার। এবং এই স্বাস্থ্যবিধি যদি আমরা সঠিকভাবে মানতে পারি, তাহলে কিন্তু করোনাকে আমরা অনেকটুকু প্রতিহত করতে পারবো। কারণ আপনি মনে রাখবেন যে রিসেন্টলি আপনার ইউকের একটি প্রতিবেদনে রিসার্চাররা বলেছেন যে লকডাউনের কারণে ইউকেতে হাজার হাজার মানুষ কিন্তু বেঁচে গিয়েছে, এবং আমাদের দেশেও কিন্তু সরকার যে পদক্ষেপগুলি নিয়েছে এর কারণে কিন্তু অনেক লোক কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু সুস্থ অবস্থায় কিন্তু বাসায় কিন্তু বসে আছি। তো স্বাস্থ্যবিধিটা আসলে মানা হচ্ছে না, এটা আরো সচেতনতার দরকার আছে। এবং আমি মনে করি রাস্তাঘাটে স্বাস্থ্যবিধির লিফলেট যদি আমি বিতরণ করতে পারি, মানুষজনকে বিভিন্ন রকম আপনার সংস্থা যদি স্বাস্থ্যবিধিগুলি লিফলেট যদি বিতরণ করে যদি মানুষজনকে অ্যাওয়ারনেসের জায়গাটা যদি নিয়ে আসতে পারে, তাহলে আমি মনে করি হ্যাঁ, এখানে আমরা করোনাকে প্রতিহত করতে অনেকটুকু সহায়ক হবে। স্যার, এর পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো, মানে মানে আমরা জানতে চাচ্ছি, বাংলাদেশের করোনা শুরুর দিকে এমন কোনো উদ্যোগ কি বা কোনো ব্যবস্থা কি ছিল, যে উদ্যোগ বা ব্যবস্থা বাস্তবায়ন করলে বর্তমান সংকট থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতাম বলে মনে করি? এরকম কি কোনো পরিস্থিতি বা উদ্যোগ সরকারের হাতে ছিল? এখন দেখেন, এখানে একটি কথা আমি বলি যে আমরা প্রথম বাংলাদেশে করোনা শনাক্ত করি 8ই মার্চ, এবং সেখানে আমরা 3জনকে করোনা শনাক্ত করি। আজকে 11ই মে, 11ই মেতে আমাদের করোনাতে আজকে মারা গিয়েছে 11 জন, এবং টোটাল আমাদের মৃত্যুর সংখ্যা কিন্তু হচ্ছে 239, এবং যেখানে টোটাল আপনার হলো গিয়ে আক্রান্ত সংখ্যা 15,691। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু সুস্থ হচ্ছি আমরা 2,902 জন আমরা সুস্থ হয়ে গেছি। এখানে আমাদের মনে রাখতে হবে এগুলি কিন্তু সংখ্যা না, এগুলি কিন্তু হচ্ছে কারো মা, কারো বাবা, কারো বোন, কারো ভাই, কারো স্বামী, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা মানুষের আপনজন কিন্তু রিলেটেড। সো এই কারণে আমার যেটা মনে হয় যে আপনার সেই ফেব্রুয়ারিতে যখন 300 জনকে চায়নার থেকে যখন নিয়ে আসা হলো, এরপরে কিন্তু স্ক্রিনিং ডিভাইস বসানোতে আপনার কিন্তু 6,50,000 যাত্রীর মধ্যে 37,000কে কিন্তু আপনার ইমিডিয়েট কোয়ারেন্টাইনে কিন্তু রাখা হয়েছিল। এবং এর মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে চায়না কিন্তু 31শে ডিসেম্বর 2019 কিন্তু এটাকে কিন্তু প্রকাশ করে। সো আমরা কিন্তু মনে হয় আমাদের দিক থেকে আমরা একটু দেরি করে ফেলেছি। আমরা যদি আরেকটু আগে যদি এটাকে যদি আমরা প্রতিহত করার চেষ্টা করতাম, আমরা হয়তো পারতাম। কারণ এখানে একটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের দেশ বেসিক্যালি দুইটা ফ্যাক্টর কিন্তু এখানে রিলেটেড, একটা হচ্ছে গার্মেন্টস, একটা হচ্ছে আপনার রেমিটেন্স, এবং এই দুইটাই কিন্তু আপনার দেশের বাইরের সাথে কিন্তু রিলেটেড। এবং সেখানে দেখবেন যে বাইরের বায়ার্সরা কিন্তু এখানে আসছে, এবং এখানে কিন্তু রেমিটেন্স যারা পাঠাচ্ছে তারা কিন্তু দেশের বাইরের থেকেই পাঠাচ্ছে। সো এখানে কিন্তু আমাদের একটু মনে হয় আমাদের পলিসিগত একটু মিস্টেক হয়ে গেছে, যে আমাদের আরেকটু আগে যদি আমরা এটাকে যদি সাধারণ ছুটি যদি ঘোষণা করতাম, হয়তোবা এই সংখ্যাটা আরো কমে আসতো। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। আমি যদি আপনার কাছে আলোচনার মধ্য দিয়ে আরেকটু জানতে চাই, আমরা জানি আমাদের মোট শ্রমশক্তি 6,08,00,000, যার মাত্র 14.9% প্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। এশীয় উন্নয়ন ব্যাংক প্রাক্কলন করেছে যে অন্তত 9 লাখ লোক আনুষ্ঠানিক খাতে কাজহীন হবে এই করোনার কারণে। অনানুষ্ঠানিক খাতে কর্মে নিয়োজিত শ্রমশক্তির
8.5% বা 5,17,34,000 হবে বেকার বা কর্মহীন। শ্রম অধিকার বঞ্চিত বিশাল এই শ্রমশক্তির অধিকাংশই ইতিমধ্যে কর্ম বা কাজ হারিয়ে ফেলেছে। এমতো অবস্থায় কর্মহীনরা কি করতে পারে এবং তাদের ভবিষ্যৎ কিভাবে পরিচালিত হবে বলে আপনি মনে করেন? দেখুন, আপনি যে কোশ্চেনটা করেছেন অত্যন্ত ভাইটাল একটি কোশ্চেন, এবং আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত চুলচেরা বিশ্লেষণ করে এত সুন্দর একটি কোশ্চেন করার জন্য। বিশ্বব্যাপী এত বড় মহামারীতে বাংলাদেশের উপরে যে বড় আঘাত আসতে শুরু করেছে তা কিন্তু ইতিমধ্যে আমরা বুঝতে শুরু করেছি। আমি আমার মন থেকে প্রাণ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে স্যালুট জানাই যে উনি অনেক সুন্দরভাবে এটাকে ট্যাকেল করার চেষ্টা করছেন এবং উনি কিন্তু অনেকাংশেই সাকসেসফুল। কিন্তু এখানে কথা আছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আপনার হলো গিয়ে রপ্তানিমুখী দুই ধরনের স্থবিরতা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। এবং এখানে আইএলওর মতে এখানে যেটা দেখা যাচ্ছে যে আগামী 3 মাসের মধ্যে 19 কোটি লোক কিন্তু এই পুরা বিশ্বে কিন্তু আপনার পূর্ণকালীন কিন্তু চাকরি হারাবে, এবং সেখানে 12 কোটি কিন্তু এই এশিয়া এবং উপমহাদেশের লোকজন। এখন বাংলাদেশের কথা যদি ধরা যায়, পিপিআই বাংলাদেশকে একটি তথ্য দিয়েছে যে 1.5 কোটি লোক আপনার চাকরি হারাবে এবং 5 কোটি লোক একটি অনিশ্চয়তার মধ্যে ভুগবে। তাহলে দেখা যাচ্ছে যে গড়ে প্রতি পরিবারে আপনার 4 জন করে মানুষ কিন্তু আপনার অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের দেশে বেসিক্যালি যেটা হয় যে আমরা কিন্তু ব্যাংক, ইন্স্যুরেন্স, গার্মেন্টস এবং গভর্নমেন্ট এগুলিকে বাদ দিয়ে আমরা যদি বলি তাহলে কিন্তু সবগুলি কিন্তু আসলে কি হচ্ছে, সবগুলি কিন্তু আপনার ইনফরমাল সেক্টরের মধ্যে চলে যাচ্ছে। কেন? কারণ এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আপনার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকেরই কিন্তু জব নাই, বা অনেকের জব থাকলেও সেটা কিন্তু এখন ফুল টাইম না। এক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে বাংলাদেশের শ্রমিকরা কি আপনার এখানে কি নিরাপত্তা কি পাচ্ছে না, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি রিসেন্টলি আপনার রংপুর সুগার মিলে কয়েকজন শ্রমিকের সাথে আমি আলোচনা করেছিলাম করোনাকালীন সময় যে তাদের অবস্থা কি, এবং তারা কিন্তু আমাদেরকে কিন্তু বলেছে যে দীর্ঘ 2-3 মাস ধরে কিন্তু তারা কোনো টাকা পাচ্ছে না। এবং এখানে দেখা যাচ্ছে যে তাদের একটি ওয়ার্ড দ্বারা আমার সাথে শেয়ার করেছে, সেটাকে বলা হচ্ছে কানামনা। কানামনা অর্থ হচ্ছে কাজ নাই, মাইনা নাই। সো আলটিমেটলি এখানে যে জিনিসটি আপনার লক্ষ্য করা যাচ্ছে যে তাদের যখন কাজই নাই তারা কিন্তু মাইনা কিন্তু পাচ্ছে না। তাহলে এখানে যে প্রশ্নটি এসে দাঁড়ায় যে আমাকে করোনা মারার আগে যদি দারিদ্রতা যদি আমাকে মেরে ফেলে তাহলে কিন্তু আমরা সংকটের সীমা কিন্তু অনেকাংশে ছাড়িয়ে যাবে। আপনি নিশ্চয়ই আমার বিষয়টা নিশ্চয়ই আমি বোঝাতে সক্ষম হচ্ছি যে আসলে আমরা এখানে কোন অবস্থাতে বর্তমানে বিরাজমান। এখন দেখেন এখানে আরো কিছু কর্মকাণ্ড কিন্তু এখানে হতে পারে যে আমাদের কিন্তু খাদ্য সংকট এখন পর্যন্ত দেখা দেয় নাই। হ্যাঁ, কিছু জিনিসের দাম বেড়েছে, সেটা হয়তো বা ট্রান্সপোর্টেশনের অভাবে বেড়েছে, কিন্তু দেশের বাইরে ইউকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খাদ্য সংকট দেখা দিয়েছে। এবং সেখানে আপনি দেখবেন যে বড় বড় শপিং মলে মানুষজন যখন যাচ্ছে খাবার নাই, লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে। আপনি যদি দেখেন আমরা কিন্তু এগুলি কিন্তু লক্ষ্য করছি, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা ইজিলি কিন্তু যে কোনো সুপার স্টোরে গিয়ে আমরা কিন্তু ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসছি এখনো। সো আলটিমেটলি এই অবস্থা কিন্তু করোনা যদি বেশি দিন সাস্টেইন করে, কারণ আমরা কিন্তু জানি না করোনা কত দিন সাস্টেইন করবে, কারণ এখানে সাস্টেইনের একটা বিষয় আছে। যদি দেখা যায় যে করোনা 1 বছর, 2 বছর, 3 বছরও হয়ে গেল, যেতেই পারে। কারণ আমরা যদি ইতিহাসকে যদি ঘাঁটি তাহলে বিভিন্ন মহামারী আপনার 2-3 বছর পর্যন্ত চলেছে। করোনা কবে গিয়ে শেষ হবে আমরা কিন্তু জানি না। এক্ষেত্রে কিন্তু আমাদের ঘরে ঘরে কৃষি যে বিষয়টি মানে এগ্রিকালচার যে প্রোডাক্টটা, এগুলো যদি আমরা তৈরি করি, সেটা বাসার ছাদে হতে পারে, আপনার হলো জমিতে হতে পারে, লাইভ স্টক যদি আমরা যদি তৈরি করি, তাহলে আমার মনে হয় এখানে কিন্তু কর্মজীবী যেটা আমরা বলছি যে কর্মহীন হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু একটা কর্মহীন কিন্তু আমরা পাচ্ছি। এখানে কিন্তু উদ্যোক্তার কিন্তু অভাব রয়েছে, কিন্তু আমি মনে করি উদ্যোক্তার অভাব থাকবে না, কারণ সরকার ইতিমধ্যে অনেকগুলি প্রণোদনা প্যাকেজ কিন্তু দান করেছে। এবং এখানে একটি মজার বিষয় হচ্ছে যারা শিক্ষিত স্টুডেন্ট বলেন অথবা টিনেজার বলেন অথবা মধ্যবয়স্ক যারাই বলি না কেন, তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সাথে কিন্তু নিজেকে যোগ করতে পারে।
এবং অনলাইনের এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি জানেন যে আপনি ঘরে বসে কিন্তু অনেকাংশে কিন্তু আপনার সংসার চালাতে সক্ষম। সো এখানে আমাদের যে বিষয়গুলি আমাদের ধারণা করা হচ্ছে যে আমরা যদি এই কাজগুলি যদি মাথায় রাখি, আশা রাখি যে আমরা এই পরিস্থিতিতে নিজেদেরকে কাটিয়ে তুলতে পারবো। ধন্যবাদ স্যার, অনেক অনেক অর্থবহ আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। মানে আমরা আমরা আরো দেখতে পাচ্ছি, যদি আপনার এই সফল আলোচনার মধ্য সাথে যুক্ত করি, সরকারি এবং বেসরকারি সকল গবেষণা প্রতিষ্ঠান বলছে আমাদের দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে শিল্প এবং সেবা খাত। ইতিমধ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বলতে গেলে ভেঙেই পড়েছে। আর এই অবস্থার কারণে অনেক বেসরকারি প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না। অলরেডি গত 2 মাসের মার্চ এবং এপ্রিল মাসের বেতন এখন পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠান দেয়নি। এমত অবস্থায় আপনি মানে আপনার মতামত কি হতে পারে, যে এমত অবস্থায় শ্রমিক এবং মালিকদের কি করণীয়? শ্রমিকরা বেতন না পাওয়ার কারণে পেটের দায় তারা এমন একটা অবস্থায় আছে যে তারা আসলে যারা চাকরিজীবী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, এই শিক্ষিত শ্রেণী না ত্রাণের জন্য কারো কাছে হাত পাততে পারছে, মালিকরা না তাদের এই কষ্টটা বুঝার চেষ্টা করছে। এমন অবস্থা আসলে এই মালিক এবং শ্রমিক বা এই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত মানুষদের মধ্যে আসলে সমন্বয়টা কিভাবে হবে, এটা আপনি কি মনে করেন? আপনাকে আবারও ধন্যবাদ জানাই একটি সুন্দর কোশ্চেন করার জন্য। দেখেন, আমাদের দেশ কিন্তু শিল্প ভিত্তিক দেশ, এবং আমাদের দেশে কলকারখানা রয়েছে, এবং আমরা বলতে পারি যে প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক কলকারখানা বর্তমানে বন্ধ আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানই তাদের শ্রমিকদেরকে বেতন দিতে পারছে না, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এখানে আগেও একবার বলেছি যে ব্যাংক, গার্মেন্টস, ইন্স্যুরেন্স এবং গভর্নমেন্ট, এদের কিন্তু আমরা যদি বাদ দিয়ে যদি আলোচনাটায় আসি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সবাই কিন্তু একটি হুমকির মুখে কিন্তু আপনার পড়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই বৃহৎ শিল্পকে বাঁচানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কিছু প্রণোদনা প্যাকেজ কিন্তু ইতিমধ্যে দান করেছে, এবং সেখানে যদি আমি বলি যে বৃহৎ শিল্প খাতে 90% হতে, অর্থাৎ 30,000 কোটি টাকা ঋণ সুবিধা কিন্তু দেয়া হবে, যেখানে 4.5% কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে। তেমনি ভাবে মাঝারি শিল্পেও কিন্তু আপনার ওয়ার্কিং ক্যাপিটালকে বাঁচানোর জন্য 4% সুদে 20 কোটি টাকার কিন্তু আপনার 20,000 কোটি টাকার কিন্তু একটি কিন্তু প্রণোদনা প্যাকেজ কিন্তু এখানে কিন্তু সরকার দিচ্ছে, যেখানে 5% ভর্তুকি সরকার দিচ্ছে। এছাড়াও সরকারের বিভিন্ন লো টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম কিছু প্ল্যানিং কিন্তু এখানে কিন্তু আছে। সো এখানে যে জিনিসটি দেখা যাচ্ছে যে সরকারের লং টার্ম এবং মিডিয়াম টার্ম, বর্তমানে না, সরকার শর্ট টার্ম প্ল্যানিং এর কথায় যে বিষয়গুলি বলছে, যে সেখানে কিন্তু সরকার কিন্তু তার ব্যয় একদমই বাড়াবে না, এবং সেখানে কিন্তু সরকার বিনামূল্যে খাদ্য বিতরণ করবে, এবং 10 টাকা কেজি দরে কিন্তু সরকার ইতিমধ্যে কিন্তু চাল বিতরণ শুরু করেছে, এবং সেখানে কিন্তু সরকার গৃহায়ন করে দিবে, এবং মুদ্রার যাতে মুদ্রাস্ফীতি না হয় সেটাও কিন্তু সরকার কিন্তু দেখবে। কিন্তু এখানে কথা হচ্ছে, আপনি যে প্রশ্নটি করলেন যে আসলেই যারা শ্রমিক তারা কি করবে, এখন আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলি যে আছে তারা কিন্তু এখানে ফিলান্থ্রপিক একটি ভূমিকা কিন্তু পালন করতে পারে, কারণ তাদের যে আপনার সিএসআর যে আছে, সেই সিএসআরটা যদি আমরা বলি যে তারা তাদের সিএসআরটাকে এই খাতে ব্যয় করে দেয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, আমরা কিন্তু এই অবস্থার থেকে কিন্তু আমাদের যে দিনমজুর বা শ্রমিক যারা আছে তারা কিন্তু কিছুটা হলে রেহাই পায়। এখানে এখানে একটা কথা বলা বাহুল্য যে আমাদের দেশে কিন্তু অনেক আপনার দেখে থাকবেন ইয়ং জেনারেশন, তারা কিন্তু আপনার বস্তায় বস্তায় কিন্তু অনেক কিন্তু আপনার দেখা যাচ্ছে চাল ডাল এই গরিব মানুষদের কিন্তু দিচ্ছে, কিন্তু কতদিন দিবে, তাদেরও তো একটা লিমিটেশন আছে। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ফেসবুকে যদি এর ছবি আপলোড করা হয় তাতেও যেমন সমস্যা, আবার আপনি যদি এটা যদি না দেখান তাতেও কিন্তু সমস্যা, কারণ মানুষজনের মধ্যে অ্যাওয়ারনেস কিন্তু আসছে না। তো এখানে আমি বলতে চাই যে দেশের বাইরে আপনি দেখবেন যে
নিশ্চয়ই আমরা কানাডার প্রেসিডেন্টের মতো কথা বলতে পারবো না যে আপনাদের ঘরে ঘরে খাবার দিয়ে আসবো, সেটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা এটা বলতে পারি যে আমাদের যে বড় বড় প্রতিষ্ঠানগুলি আছে তারা কিন্তু ইচ্ছা করলেই তাদের সিএসআর এর যে অংশটুকু, এই অংশটুকু যদি এই সংকটময় সময়ে যদি আপনার গরিব অথবা দিনমজুর তাদের উপরে যদি ব্যয় করতে পারে, অথবা ব্যয় করার দরকার নাই, তাদেরকে এমন একটি কাজে লাগিয়ে দিল যে কাজটি তারা ঘরে বসেই তৈরি করে ফেললো। যদি কেউ হ্যান্ডিক্যাপ যদি পারে, তারা যদি কেউ যদি ঘরে যদি কোনো কিছু তৈরি করতে পারে, ঘরে তৈরি করে তারা দিল। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এই জিনিসগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমাদের মাথায় রাখতে হবে যে বাঙালি কিন্তু একটি বলিষ্ঠ জাতি, কারণ আমরা কিন্তু সেই 1971 সালে আমরা যখন যুদ্ধ করেছি, নিশ্চয়ই আমাদের কোট স্যুট টাই অথবা আর্মি ড্রেস পরে নিশ্চয়ই আমার বাবা অথবা চাচা কিন্তু যুদ্ধ করে নাই, তারা কিন্তু লুঙ্গি পরে কিন্তু যুদ্ধ করেছে। আমি কিন্তু খুব ফ্র্যাঙ্কলি কথা বলছি। ঠিক আছে, সো আমরা কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু আমরা পারি, কারণ আমাদের মধ্যে সেই বিষয়গুলি, সেই ভাবমূর্তিগুলি বাঙালি হিসাবে কিন্তু আমাদের কিন্তু আছে। কারণ বঙ্গবন্ধুর ডাকে 7ই মার্চে সবাই যখন এক ডাকে যখন ছুটে গিয়েছে, তখন কিন্তু কেউ চিন্তা করে নাই যে বাঁচবো কি মরবো। তো এখন কিন্তু এই সংকটময় সময় আমাদের কিন্তু সুযোগ যে আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শটাকে এই বাংলাদেশে কায়েম করি। এবং বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই জিনিসগুলিকে আপনার হ্যান্ডেল করছে, আমি ওনাকে আবার স্যালুট জানাই। কারণ উনি অত্যন্ত সুন্দরভাবে, আপনি লক্ষ্য করে থাকবেন, আজকে যদি এই সাধারণ ছুটিটা যদি উনি ঘোষণা না করতো, এইভাবে যদি না বাড়াতো, আমরা কিন্তু করোনার এই মৃত্যু ফাঁদে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু আরো ক্রমশ এগিয়ে যেত। জি স্যার, ধন্যবাদ। অনেক চমৎকার উত্তর দিয়েছেন। দর্শকরা আপনার উত্তরে এবং আপনার আলোচনায় অনেক সন্তুষ্ট হয়েছে, অনেকেই কমেন্টস করেছে, অনেকে প্রশ্ন করেছে, আপনার কাছে অনেকের জিজ্ঞাসা রয়েছে। আমি একটু দর্শকদের জিজ্ঞাসাগুলো আমি পড়ে নিচ্ছি একে একে। আমাদের দেখা যাচ্ছে এখানে অনেকেই জিজ্ঞাসা আপনার কাছে রেখেছে নানান ভাবে। দেশে এবং দেশের বাইরে অনেকেই অনেক আলোচনা, অনেক প্রশ্ন রেখেছে এবং অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছে যে আপনার উত্তর খুবই মানে আপনার যৌক্তিক একটা আলোচনা আপনি করছেন। আমি সাবিহা খান, আমি ইউকে থেকে সাবিহা খান বলছি। আমি অনুষ্ঠান দেখছি। আমার প্রশ্ন জনাব শাহরিয়ার পারভেজের কাছে, বর্তমান পরিস্থিতিতে অনলাইন এডুকেশন বাংলাদেশে কতটা কার্যকর হচ্ছে বা হবে, দয়া করে উত্তরটি দিলে ভালো লাগবে। জি মিস সাবিহা খান, আমরা নিশ্চয়ই আমাদের স্যার চেষ্টা করবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখানে আরো কিছু প্রশ্ন আছে, আমি যদি একটু দেখছি কি প্রশ্ন। জনাব খলিল, উনি প্রশ্ন করেছে মে মাসে আক্রান্ত মৃত্যুর হার বেশি, তাহলে সরকার কি করবে? উনি বলতে চেয়েছেন মূলত মে মাসে যেহেতু মৃত্যুর হার বেশি, এই মৃত্যুর হার কমাতে সরকারের কোনো ভূমিকা আছে কিনা অথবা সরকার কি করবে। আমরা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের জবাবগুলো দেব। আমরা সেই আমাদের দর্শকদের প্রশ্নের সাথে আমিও প্রশ্ন করতে চাই জনাব শাহরিয়ার পারভেজ স্যারের কাছে, যে যেহেতু শাহরিয়ার পারভেজ স্যার একজন সফল শিক্ষক এবং দীর্ঘ সময় শিক্ষকতার সাথেই উনি সময় কাটাচ্ছেন এবং সময় দিচ্ছেন, তার যেহেতু প্রফেশন, তাই শিক্ষা বিষয়ক কিছু শিক্ষা খাতের একটা প্রশ্ন আমি দর্শকের সাথেই রাখতে চাই। প্রায় 2 মাস হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তারও কোনো ঠিক নেই। স্বাভাবিক সেশন জট তো বাংলাদেশের উচ্চ শিক্ষায় রয়েছেই, তার মধ্যে আবার করোনা জট। যদিও সংশ্লিষ্ট দপ্তর বলছে ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে, তবে কিভাবে খুলে দেয়া হবে তারও কোনো নির্দিষ্ট রূপরেখা নেই। অথবা আদৌ এই এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ঠিক হবে কিনা, এরকম বিষয়ে যে অনলাইনে পাঠদান ব্যবস্থা সরকারি পক্ষ থেকে বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুরু করেছে, এটা কতটুকু কার্যকর? এখানে অনেকগুলো প্রশ্ন জনাব শাহরিয়ার পারভেজ স্যার আপনার কাছে আমি রাখছি দর্শকের সাথেই। এই যে এখনই খুলে দিচ্ছে বা ঈদের পরে খুলে দিতে চাচ্ছে, এই খুলে দেওয়া ঠিক হবে কিনা, আমি যদি সুনির্দিষ্ট করে জানতে চাই খুলে দেওয়াটা আসলে ঠিক হবে কিনা। এবং এই লকডাউনের মধ্যে সরকার এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে যে পাঠদান পদ্ধতি চালু করেছে তা কতটা কার্যকর, এবং এও শোনা যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাসের নামে অতিরিক্ত ফি আদায় করছে। এরকম মহামারীর মধ্যে শিক্ষা ব্যবস্থায় এরকম অব্যবস্থাপনা এবং এই পরিস্থিতিতে আমার এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আপনি দিবেন এবং দর্শকদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি আলোচনার মধ্যে আনবেন। জি স্যার।
জি, আপনাকে অনেক ধন্যবাদ। সবার আগে আপনি একটি টার্ম ইউজ করেছেন যে একজন সফল শিক্ষক। এখানে আসলে আমি যে জিনিসটি বলতে চাই যে আসলে আমি শিক্ষক হিসাবে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি আমি জানি না। এটা আমার যারা স্টুডেন্ট আছে এবং আমার স্টুডেন্টরা বর্তমানে বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, দেশের বাইরেও আছেন। তারা ভালো বলতে পারবে যে আমি শিক্ষকতায় তাদের কতটুকু কাজে লেগেছি। কারণ এখানে কথা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ডকে শক্ত করার জন্য দীর্ঘ 12 বৎসর ধরে অকাতরে শিক্ষাদান করে যাচ্ছি। এখানে কথা হচ্ছে যে আমি এক এক করে যদি আসি, সবার আগে সাবিয়া খান উনি ইউকে থেকে প্রশ্ন করেছেন এবং আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে উনি ইউকে থেকে বসে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং ইউকেতে বর্তমানে খুবই আপনার খারাপ অবস্থা চলেছে আপনি জানেন এবং উনি প্রশ্ন করেছেন যে অনলাইন এডুকেশন। নাও দ্য কোশ্চেন ইজ হিয়ার যে অ্যাকচুয়ালি অনলাইন এডুকেশনটা কি, এটা আমরা কয়জন বুঝি? যদি আপনার সাথে ফেসবুকে কথা বলতেছি, এটা যদি অনলাইন এডুকেশন হয়, তাহলে আমি বলবো ইট ইজ নট এ রাইট এডুকেশন, বিকজ এটা আলাপচারিতা, এটা এডুকেশন হতে পারে না। অনলাইন এডুকেশন যখন দিব তখন আমাকে রিসোর্স থাকতে হবে। দ্য পয়েন্ট ইজ হিয়ার যে রিসোর্স ইজ এ মেইন ফ্যাক্টর। যে আমার স্টুডেন্ট যিনি আমার সাথে কানেক্টেড হচ্ছে সে রিসোর্স গুলি তার কাছে আছে কিনা, অথবা আমি যাকে যে পাঠদান করছি বা তাকে যে আমি লেকচারটা দিচ্ছি সেইটা অথেন্টিক রিসোর্স থেকে আমি দিচ্ছি কিনা। এমন যদি হয়, এখানে যদি বলি যে আমি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করলাম, করে আমি তাকে অনলাইনে এটা দিয়ে দিলাম, অথবা আমি হলো গিয়ে একটি স্লাইড ডাউনলোড করলাম, এই 5 মিনিট আগে যে অনলাইনে তো ক্লাস নিব, এই স্লাইডটাই তাকে আমি দিয়ে দিলাম। আই এম এক্সট্রিমলি সরি, এটা অনলাইন এডুকেশনের কোনো পার্ট না। অনলাইন এডুকেশনের জন্য গুগল ক্লাসরুম তাদের অত্যন্ত সুন্দর সেটআপে তাদের কিন্তু এখানে এডুকেশনের একটি পার্টে কিন্তু গুগল কাজ করেছে এবং বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু গুগল ক্লাসরুমের আওতায় আছে। হ্যাঁ, এখানে আমরা জানি যে এর সময় বর্তমান সময় অনেক ইউনিভার্সিটিতে আমাদের সেই পরিমাণ রিসোর্স নাই। এই ক্ষেত্রে আমরা হয়তোবা আপনার থার্ড পার্টির যে আপনার সফটওয়্যার গুলি আছে সেগুলির মাধ্যমে হয়তোবা আমরা চালাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু রিসোর্সফুল কিন্তু কোন ইনফরমেশন আপনাকে দিচ্ছি যে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা একটি ক্লাস নিচ্ছি, শুধু আলোচনাই করছি, কিন্তু তাদের কাছ থেকে আমার ফিডব্যাকটা কিভাবে নিব? কারণ দ্য মেন পয়েন্ট ইজ হিয়ার যে আমি আপনাকে অনলাইনে বললাম এবং আপনার শুনে কিন্তু অফ করে দিলেন, এটা কিন্তু কোনো অনলাইন এডুকেশন না। অন দ্য মোমেন্টে আমি যদি আপনাকে কোশ্চেন করি অথবা কোশ্চেনিয়ার পাঠাই, সেই কোশ্চেনিয়ার যদি আপনি সেই লেকচারের মধ্যেই যদি আপনি ফিল আপ করে দিতে পারেন, তাহলে কিন্তু আমি বুঝবো যে ইয়েস, আমি যেটা দিলাম সেটা কিন্তু আপনি পাচ্ছেন। রিসেন্টলি আমি কোভিড-19 এর উপরে আপনার WHO এর একটি সেমিনারে পার্টিসিপেশন করেছিলাম অনলাইনে, এবং আপনি ধারণা করতে পারবেন না যে এই অনলাইনে পার্টিসিপেশনের পরে আমাকে একটি এক্সাম দিতে হয়েছে এবং সেই এক্সামে পাস করার পরেই কিন্তু তারা আমাকে বলেছে যে তুমি এখানে পার্টিসিপেশন করেছো। সো আমরা কি অনলাইনে সেটা দিতে পারছি না। এখন কথা হচ্ছে যে আসেন এখানে আমাদের এডুকেশনাল সেক্টরকে যদি আমরা চিন্তা করি, আমাদের এডুকেশনাল সেক্টর কিন্তু এখানে কয়েক ভাগে বিভক্ত: প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি। নাও দ্য পয়েন্ট ইজ হিয়ার যে আমার প্রাইমারির যে স্টুডেন্ট গুলা তাদেরকে অনলাইনে কিভাবে পড়ানো হচ্ছে? নিশ্চয়ই সেভাবে পড়ানো হচ্ছে না। তাদেরকে যেভাবে অনলাইনে পড়ানো হচ্ছে সেটা হচ্ছে যে হয়তোবা আমরা দেখছি যে বিটিভি সংসদ যে আপনার অনুষ্ঠানটা আছে সেখানে হয়তোবা তাদেরকে ক্লাস ওয়াইজ কিছু অনলাইনে কিছু এডুকেশন দিচ্ছে, কিন্তু আমি কিন্তু মনে করি এটা সরকারের খুব ভালো উদ্যোগ, কিন্তু এর মাধ্যমে কিন্তু ওই ছেলেটা বা মেয়েটা কিন্তু পরিপূর্ণ শিক্ষা পাচ্ছে না। তাহলে তাদের ইনস্টিটিউশনের উচিত যে রিসোর্স গুলিকে আপনার সঠিকভাবে সেই স্টুডেন্টের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা। এখানে আরো বিষয় আছে, আমি যদি ইউনিভার্সিটির কথা যদি বলি যে আমাদের ইউনিভার্সিটি গুলি কিন্তু এখন অনলাইনে চলে গিয়েছে এবং আমাদের শ্রদ্ধেয় আপনার শিক্ষামন্ত্রী উনি কিন্তু বলেছেন
যে রিসোর্স আপনার হলো অনলাইনে ক্লাস নিতে পারবেন, পরীক্ষা নিতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু টেকনিকটা কি? হোয়াট আর দ্য টেকনিক? নাও দ্য পয়েন্ট ইজ হিয়ার, যে আমি এখানে টেকনিকটাকে কিন্তু আমাকে বলতে হবে, আমাকে কিন্তু গাইডলাইন গুলি দিতে হবে। এই গাইডলাইনটা কে দিবে? এখন আমি একজন লেকচারার আমার ইউনিভার্সিটিতে জয়েন করেছে, বা একজন শিক্ষক আমার এখানে জয়েন করেছে, আমি তাকে বললাম যে বাবা তুমি অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে দাও। কিন্তু অনলাইনে ক্লাস নেওয়া শুরু করতে বলে আমি যদি তাকে কোনো ইনস্ট্রাকশন, কোনো গাইডলাইন যদি না দেই, তাহলে সে কিন্তু অনলাইন বলতে যা বোঝানো হয় সেটা কিন্তু পরিপূর্ণভাবে সে কিন্তু যাচ্ছে না। সো এখানে কিন্তু আমি মনে রাখি যে আমাদের দেশে অনলাইন এডুকেশন, দেশের বাইরে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এখন অনলাইনে যাচ্ছে। অলমোস্ট 690 আপনার বড় বড় ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে কিন্তু এডুকেশন এখন দিচ্ছে। কিন্তু আমাদের দেশে কিন্তু আমি মনে করি এই জায়গাতে রিসোর্সটা আরো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এবং রিসোর্সটাকে যেভাবে ডেভেলপ না করে যদি সবাইকে যদি অনলাইন অনলাইন বলে চালিয়ে দেই, তাহলে কিন্তু চালানোটা কিন্তু হয়ে যাবে, কিন্তু অনলাইন কিন্তু হবে না। সো এখানে আমার মনে হয় সাবিয়া খান উনি উনার উত্তরটা পেয়েছেন। এরপরে কোশ্চেনটা করেছিলেন মিস্টার খলিল, উনি বলেছেন মেয়ের 11 মৃত্যুর হার বাড়ছে। এখন কথাটা হচ্ছে এমন যে মৃত্যুর হার বাড়ছে, এখন সেটা যদি আমরা সরাসরি যদি বলি যে হ্যাঁ সমস্ত কিছু 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 জায়গায় ওপেন করে দেওয়া হয়েছে এজন্য কি বাড়ছে কিনা, এটা আমরা সরাসরি বলতে পারবো না। কারণ আমাদের এখানে কিন্তু একটা সাইকেল আছে। আপনি জানেন যে কোভিড-19 কিন্তু একটা সাইকেলে চলে, 14 দিন 14 দিন 14 দিন। এখন সেই 14 দিন আগে ওই লোকটা ইনফেক্টেড হয়েছে কিনা সেটা কিন্তু আগে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে শারীরিক দূরত্ব যদি আমরা না মেনটেন করি, এটা একটা ছোঁয়াচে রোগ এবং মৃত্যুর হার কিন্তু আসলেই বেড়ে যাবে। এবং যেটা আপনার মানে নাই ইটালি, ইটালি কিন্তু প্রথমে কিন্তু এই জিনিসটি না মারার কারণে আজকে কিন্তু দেখেন তাদের কি অবস্থায় তারা দাঁড়িয়েছে, এবং পরবর্তীতে কিন্তু তারা কিন্তু লকডাউনে চলে গিয়েছে। এবং পরবর্তীতে আপনি যে কোশ্চেনটি করেছিলেন যে বর্তমানে আমাদের শিক্ষার ব্যবস্থা, এবং সেখানে আপনার কোশ্চেনটি যদি আরেকবার যদি একটু রিপিট করতেন আমার জন্য একটু ভালো হতো। আমার আমার প্রশ্ন ছিল, আপনার এর মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল, তো প্রশ্ন ছিল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসের নামে অতিরিক্ত ফি নিচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে, এর কারণে ঢাকাতে দেখলাম একটা মানববন্ধনও হয়েছে। তো মানে এখন অনলাইন শিক্ষা বলছে, আবার কেউ ফি নিচ্ছে বেশি, মানে বিষয়টা কেমন কেমন হচ্ছে? যেহেতু অফলাইন স্কুল কলেজ বা ক্লাস বন্ধ, সেখানে আবার অতিরিক্ত ফি দিয়ে হচ্ছে ক্লাস করা লাগবে, এটা এখানে আমি 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 আপনার কথাটা বুঝতে পেরেছি, এবং আপনি খুব সুন্দর একটি কোশ্চেন করেছেন। এখন দেখেন এখানে কিন্তু খুব বড় একটি সাইকেল কিন্তু রিলেটেড। অনলাইনে পড়ছে আমার স্টুডেন্ট, আমি সরাসরি আমার স্টুডেন্টকে আমার সন্তান বলি। আচ্ছা, আমার স্টুডেন্টরা যখন অনলাইনে যখন পড়ছে তাদের খরচটা কে বেয়ার করছে? নিশ্চয়ই তাদের খরচটা তাদের প্যারেন্টসরা বেয়ার করছে, অথবা তারা নিজেরা কিছু করে সেটাকে বেয়ার করে। এখন এক্ষেত্রে যেহেতু সমস্ত অর্থনীতির চাকাই কিন্তু একটু ধীর গতিতে চলছে, অতএব তাদের কাছে কিন্তু এখন সেই পরিমাণ অর্থায়ন কিন্তু নাই। এবং আপনি বললেন যে অধিক টিউশন ফি নেওয়ার কোনো প্রশ্নই কিন্তু এখানে কিন্তু আসে না, এই কারণে যেখানে শিক্ষামন্ত্রী নিজেই বলে দিয়েছেন যে টিউশন ফির জন্য স্টুডেন্টদেরকে প্রেসার দেওয়া যাবে না। এটা তার একটি বিজ্ঞপ্তিতে কিন্তু এটা কিন্তু এসেছে। সো আমার কথা হচ্ছে অনলাইনে যখন একটি স্টুডেন্ট যদি শিক্ষিত হতে চায় পড়ুক, আমার একটি সন্তান যদি পড়ে যদি শিক্ষিত হয়ে যায় হোক না, সে আমার জন্যই কন্ট্রিবিউশন করবে। এক্ষেত্রে যেটা করা যেতে পারে এটা হচ্ছে আমার একটি আইডিয়া, যে শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেহেতু আপনি বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু আসলে কিন্তু তারাই বা আপনার অর্থায়ন থেকে জোগাড় করবে। এখানে সরকারের কাছ থেকে তারা কিছু প্রণোদনা নিতে পারেন বা পারতেন। এখানে দেখা গেছে যে এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা কাজ করতে পারে, যে দেশের বাইরে যে সিস্টেমটা আছে, যে লোনের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়ানো, যে তোমাদেরকে লোন দিয়ে দিলাম এবং সেই লোন নিয়ে তোমরা লেখাপড়া করো, এবং তোমরা যখন চাকরি করবা এবং তোমরা কিন্তু দীর্ঘ 10 বছর এই লোনটা আমাকে পরিশোধ করে দিও। কারণ শিক্ষা এমন একটি জিনিস যে আপনি শিক্ষিত, আপনি শিক্ষাকে যখন বিকাশ যখন ঘটাচ্ছেন এর কিন্তু কোনো কমতি নাই, এর আলো কিন্তু অবশ্যই জ্বলবে। কারণ আপনি শিক্ষাকে যত স্প্রেড করবেন সেটার আলো কিন্তু আপনার উপরেই প্রতিফলিত কিন্তু হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু মনে রাখবো, আমি বলতে চাই যে হ্যাঁ
আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি যদি এমন কিছু করে থাকেন, তারা কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন যে হ্যাঁ, তাদেরকে লোনের মাধ্যমে পড়ালাম, হ্যাঁ তোমাদেরকে 10 বছরের একটি সুযোগ বা 5 বছরের সুযোগ দিলাম, তোমরা লোনটা পরিশোধ করে দিও। অনেক অনেক চমৎকার আলোচনা। আপনার আলোচনার মধ্য দিয়ে অনেক দিক নির্দেশনা নিশ্চয়ই বের হয়েছে, যেগুলো আমাদের দেশের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই এই আপনার দিক নির্দেশনা ফলো করতে পারেন, যদি তারা মনে করেন যে হ্যাঁ এগুলো করা উচিত। অনেক চমৎকার। এই যে একমাত্র আলোচনার মধ্যে আপনি যে কথাটা বললেন, বিশ্বের অন্যান্য দেশের মতো লোন দিয়ে শিক্ষার্থীদেরকে এই অবস্থায় সহযোগিতা করে, এটা হতে পারে চমৎকার একটা আইডিয়া এক্ষেত্রে। আমি যদি অন্যান্য দেশের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে একটু তুলনা করতে চাই বা তুলনা করার চেষ্টা করি, সেখানে এই মহামারীতে বিশ্বের সকল দেশ, যেখানে আমরা অন্যান্য উন্নত দেশগুলো তো দেখছি একে অপরের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, সেখানে বাংলাদেশের সরকারও চেষ্টা করে যাচ্ছে এমন অবস্থায় দেশে হত দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, মানুষকে অন্ততপক্ষে কর্মহীন মানুষদের মুখে যেন দুবেলা ডাল ভাত জুটে, তারা যেন অনাহারে ক্ষুধায় মৃত্যুবরণ না করে, এই চেষ্টাটা গভর্নমেন্ট করছে। কিন্তু এর মধ্যেও শোনা যাচ্ছে সরকারের সংশ্লিষ্টই একদল লোক যারা কিনা এই এই অসহায় এবং দরিদ্র অনাহার অভাবক্লিষ্ট মানুষের মুখে যেই ত্রাণ দেওয়ার চেষ্টা সরকার করছে, সেখান থেকে ত্রাণের চাল ডাল তেল চুরি করে মজুদ করছে। এই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, আমি যদি সেই রবীন্দ্রনাথের কথা থেকে কোট করে বলি, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মানুষের এই অমানবিক হওয়াকে আপনি আসলে একজন শিক্ষক ও সর্বোপরি একজন গবেষক, সর্বোপরি বাংলাদেশের নাগরিক হিসেবে আসলে এই বাংলাদেশের বর্তমান এই প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আপনি অত্যন্ত সুন্দর একটি কোশ্চেন করেছেন, যেখানে আমরা হাতে হাত রেখে দেশের বাইরে দেখছি সবাই আপনার হাতে হাত রেখে সবাইকে সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছে। সেখানে আমাদের দেশেও কিন্তু আমাদের সরকার কিন্তু থেমে নাই। আমাদের সরকার কিন্তু সবাইকে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, কতিপয় কিছু মানুষ আছে। এখন এখানে একটু অন্যভাবে বলতে চাই যে 2020 সালে আমাদেরকে আসলে দুটা জিনিস শিক্ষা দিয়েছে। একটা হচ্ছে কোভিড-19, একটা হচ্ছে কোভিড-20। সো আলটিমেটলি জিনিসটা হচ্ছে যে এখানে যদি আমরা যদি এভাবে যদি জিনিসটা যদি বলতে চাই যে আসলে দেখা গিয়েছে যে গত কয়েক মাসে সরকারি ভাবে 22 জনকে আপনার লোকাল গভর্নমেন্ট আপনার অ্যারেস্ট করেছে, যে 20 জেলার থেকে, যেখানে আপনার 2832 ব্যাগ, প্রতি ব্যাগে 50 কেজি করে চাল ছিল, সেগুলি কিন্তু আপনার হাওয়া হয়ে গেছে বা উধাও হয়ে যাচ্ছে। এখন এক্ষেত্রে যদি আমি যদি কথা বলতে চাই, তাহলে আমি একটু অন্যভাবে বলতে চাই যে হক, দ্য পয়েন্ট ইজ হিয়ার, যে হক। কারণ সরকার যখন দিচ্ছে তখন কিন্তু এটা যার উপরে দিচ্ছে সে কিন্তু এটা যার হক তাকে বুঝিয়ে দিবে। এখানে হক নিয়ে যদি কথা বলি, হক কিন্তু দুই প্রকার আছে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে হাক্কুল ইবাদত মানে মানুষের হক। তাহলে এই যে আপনার মানুষের হক, আমি যদি কারো হক মেরে যদি খাই, আপনি কি মনে করেন যে সেটা আমার জন্য খুব ভালো কিছু বয়ে আনবে? যেখানে আমার নিজের বাঁচার কোনো গ্যারান্টি নাই। আজকে আমার যদি করোনা হয় 14 দিনের মধ্যে হয়তো আমার মৃত্যু হতে পারে, সেখানে আমি বস্তাকে বস্তা চাল আমি নিজের গোডাউনে রেখে দিচ্ছি। এবং আপনি আরেকটা জিনিস আপনার সাথে অ্যাড করতে চাই, কিছুদিন আগে মনে আমি দেখলাম যে রংপুরে আপনার বক্স খাটের মধ্যে তেলের বাহার, আপনার হলো গিয়ে তেল ভরে রেখে দিয়েছে। সো আলটিমেটলি আসলে এখানে কিন্তু আমাদের কিন্তু শিক্ষারও কিন্তু একটা অভাব আছে। কারণ আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে শিক্ষা কিন্তু মানুষজনকে একটা সাস্টেইন একটা লেভেলে কিন্তু নিয়ে যায়। যে আজকে দেখবেন যে আমি সকালে উঠে আমার বারান্দায় যখন যাই, তখন কিন্তু আমি সবার আগে কিছু চাল কিছু ভাত নিয়ে আমি আমার বারান্দায় ছিটিয়ে দেই পাখিদের খাবার জন্য। কেন? কারণ আমি জানি ওই পাখিগুলি হয়তো বা অন্য জায়গায় উড়ে যাচ্ছিল, অন্য জায়গায় খেতে পারতো, কারণ এখন বিভিন্ন জায়গায় দোকানপাট সব বন্ধ। কিন্তু আমার ওই পাখির ওই খাবারটা যদি সে যদি খায়, তাহলে হয়তোবা আল্লাহর তরফ থেকে, ভগবানের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে আমার উপরে এই মহামারীর সময় হয়তো কিছু নিয়ামত বর্ষিত হবে। কিন্তু আসলে না, আমরা সেভাবে আসলে চলছি না। আমাদের দেশ কিন্তু এখানে একটি বড় রকমের কিন্তু সমস্যা কিন্তু আমরা দেখি, যে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে মেম্বার চেয়ারম্যান বা আরো যারা পদে আছে, তারা চাল দেখলেই কেন জানি তাদের একটু অন্যরকম একটি মানসিকতা জানি হয়, যে আমার ঘরে আগে আসুক, অন্যের ঘরে পরে যাক।
হকের কিন্তু এখানে একটা বিষয় আছে। সো আপনি যে কথাটা বলেছেন, আমাদের সবার উচিত যে এই দুর্যোগপূর্ণ সময়ে বা এই মহামারীর সময়ে, যেটাকে বলছি ওয়ার্ল্ড প্যান্ডেমিক সিচুয়েশন, এখানে কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু এপিডেমিক না, এটা কিন্তু প্যান্ডেমিক। সো প্যান্ডেমিক যেহেতু আমরা বলছি, সেখানে কিন্তু আমাদের সকলের সাথে সকলকে মিলে কিন্তু চলতে হবে। আপনি দেখবেন যে বাংলাদেশকে বিভিন্ন দেশ কিন্তু করোনার কিট দিয়ে সাহায্য করছে, তেমনি ভাবে আমরাও কিন্তু অন্য দেশকে কিন্তু করোনার কিট দিয়ে সাহায্য করব। তাহলে এই যে এই সময়টাকে আমরা সবাই সকলে আমরা চলে যাই এবং প্রত্যেকে আমরা পরের পরে কাজ করি, তাহলেই মনে হয় সব থেকে বেস্ট হবে। অনেক অনেক সুন্দর আলোচনা আজকের আলোচনা। মনে হয় আপনার এই সুন্দর সুন্দর বিশ্লেষণ শুনে মনে হচ্ছে আজকের আমাদের এই অনুষ্ঠান আসলে অনেক সফল হচ্ছে, দর্শকরা তাই মনে করছে। অনেক কমেন্টস চলে আসছে, আমি একটু এর মাঝখানে দর্শকদের কিছু মন্তব্য করে নিতে চাই। একটু মন্তব্য করে নিতে। হাসনা হেনা স্যার খুব ভালো কথা বলছেন। হাসনা হেনা আবার বলেছেন, আমরা কি করলে এই অবস্থা থেকে রক্ষা পাবো? যিনি প্রশ্ন করেছেন খলিল, উত্তর দেওয়াতে শাহরিয়ার পারভেজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। জি, অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ, জনাব শাহরিয়ার স্যার খুব ভালো বলছেন, আপনাকে ধন্যবাদ স্যার। অনেক একজন বিজ্ঞ জ্ঞানী মানুষ আপনাকে আপনাকে ধন্যবাদ জানিয়েছে। উনি ভোলা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর জনাব গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, উনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। জি, আমাদের ধন্যবাদ। আলাপনের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। সারিয়ার স্যারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। নিশ্চয়ই আপনি নিরাপদে থাকবেন। বেশ, প্রশ্নগুলো আমরা পড়ে নিলাম। তো আমি যদি আপনার এই আলোচনার সূত্র ধরে বলতে চাই, আপনি বলেছেন এই প্যান্ডেমিক যুগে যুগে অসংখ্য বার বা অনেকবার এই মহামারী আমাদের মাঝে, পৃথিবীর মাঝে এসেছে, মানব জীবনকে বিধ্বস্ত এবং বিপন্ন করেছে। কিন্তু আমি বর্তমান পরিস্থিতিতে যদি বলতে চাই, আমরা কি কোনোভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বাভাবিক গতি প্রক্রিয়াকে নিজের হাতে রুদ্ধ করে দিচ্ছি কিনা? আমরা যেমন নদীর বহমান স্রোতকে বন্ধ করে দিচ্ছি, তার গতিপথকে পরিবর্তন করে দিচ্ছি, ঠিক এমনি ভাবে পৃথিবীর বুকে নিজেদের নিজেদের এই ইট কাঠের উন্নয়ন করতে গিয়ে আমরা কি প্রকৃতিকে বিষাক্ত করে ফেলছি কিনা? আমরা কি বনভূমিকে ধ্বংস করে ফেলছি কিনা? মানে এটা আমার কাছে যেটা মনে হয়, আমরা মনে হয় অতি বেশি যান্ত্রিক হয়ে গেছি। আজ আমি যদি একটু কোমল ভাষায় বলি, প্রকৃতি মনে হয় আমাদের উপর অনেক বেশি ক্ষুব্ধ, এবং আজকের এই প্যান্ডেমিক সেই ক্ষুব্ধতারই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। এবং আমি আপনার কাছ থেকে সেই বিষয়ে জানতে চাইবো, যেখানে যেখানে আজ আমরা গুরুত্ব দিচ্ছি বিদ্যুৎ, গুরুত্ব দিচ্ছি রাস্তাঘাট, গুরুত্ব দিচ্ছি মাল্টি স্ট্রয়েড বিল্ডিং, গুরুত্ব দিচ্ছি আকাশ মহাকাশ গবেষণা, ঠিক আছে, এগুলো আমাদের দরকার। কিন্তু যাদের জন্য এই উন্নয়ন, তারা হচ্ছে মানুষ। বিশ্ব ব্রহ্মাণ্ডের এই মানুষ প্রাণীটাকে বাঁচিয়ে রাখতে, তাদেরকে সুস্থ রাখতে, শুধু বাংলাদেশের কথা আমি বলবো না, আমি বিশ্বের অন্যান্য দেশের কথাও, পুরো বিশ্বের কথাই যদি সামগ্রিকভাবে বলি, আমরা আসলে মানুষদেরকে বাঁচানোর জন্য কি করছি? আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কথা বলি, হয়তো আমাকে আমার সিদ্ধান্তের সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন। যেমন আমি সুন্দরবনের কথা যদি বলি, সুন্দরবন বাংলাদেশের জন্য একটা বড় রক্ষা কবচ। আমাদের উচিত যে কোনো ভাবে এই সুন্দরবনকে বাঁচিয়ে রাখা, এই সুন্দরবনকে রক্ষা করা। কিন্তু আমরা কি তা করছি? আমরা ব্যক্তিগত ভাবে, এমনকি রাষ্ট্রীয় ভাবেও এই সুন্দরবনকে উজাড় করার চেষ্টা করছি। আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি। আমরা কি দেখছি না এই বিদ্যুৎ কেন্দ্র থেকে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে? আমরা নানা ধরনের কলকারখানা তৈরি করছি। আমরা কি জানি না, আমরা কি বুঝতে পারছি না এই কলকারখানা থেকে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে? এটা এই যে আমরা উন্নয়ন করছি, রাস্তাঘাটের উন্নয়ন করে একটা কাজ শেষ করতে 5 বছরের বেশি সময় কোনো কোনো কাজ শেষ করতে লাগে। সেই ক্ষেত্রে ধুলিময় ঢাকা শহর আপনি দেখেছেন, ধুলিময় বাংলাদেশ। এই ধুলির কারণে 5 বছর যাবত যে প্রজন্মগুলো তৈরি হচ্ছে একের পরে, তারা কিন্তু ফুসফুসের অসুখ নিয়ে বেড়ে উঠছে, তারা কিন্তু সুস্থ জীবন পাচ্ছে না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা আসলে কার জন্য উন্নয়ন করছি? মানুষের জন্য। সেক্ষেত্রে মানুষের জীবন রক্ষার জন্য স্বাস্থ্য খাতে আমরা কি করছি? আমরা গবেষণা খাতে কোনো বিনিয়োগ করছি না, আমরা বিনিয়োগ করছি অন্য খাতে, বাণিজ্যিক খাতে। আসলে এখন কি আমরা সেই উপলব্ধি করতে পারছি কিনা যে আমাদের প্রচুর পরিমাণ
মানে ভুল সিদ্ধান্ত হয়েছে, আমরা অনেক স্বাস্থ্যের দিকে গুরুত্বহীনতার পরিচয় দিয়েছি, এগুলো আমাদের আসলে কিভাবে আমরা এগুলো মোকাবেলা করবো? আমরা এই প্রকৃতির বিরুদ্ধে, অনেকে বলে থাকে করোনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নেব। সেই শিক্ষা প্রকৃতিকে বাঁচিয়ে রাখার শিক্ষা, সেই শিক্ষা প্রকৃতির বিরুদ্ধে না চলার শিক্ষা, সেই শিক্ষা মানবিকতার শিক্ষা, সেই শিক্ষা ভালোবাসার শিক্ষা, সেই শিক্ষা একে অপরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষা। আদৌ আমরা বাঙালি জাতি, আমি অন্যের কথা, যদিও অন্যের কথা তুলেছি, কিন্তু এই মুহূর্তে আমি শুধু স্পেসিফিক বাংলাদেশিদের কথাই বলতে চাই বা বলার চেষ্টা করছি, আমরা কি আসলে সেই শিক্ষা নিচ্ছি? আমরা কি করোনা করোনা নিশ্চয়ই একদিন বিদায় হবে এই পৃথিবী থেকে, সমাজে কিছু ক্ষত চিহ্ন সে রেখে যাবে, কিন্তু আদৌ এই ক্ষত চিহ্ন দেখে আমরা কি সেই শিক্ষাটা নিতে পারবো কিনা? প্রকৃতিকে আমরা রক্ষা করতে পারবো কিনা? সুন্দরবনকে আমরা রক্ষা করার জন্য সুন্দরবন বিনাশী যে প্রকল্প আমরা তৈরি করছি বা বাস্তবায়ন করতে যাচ্ছি, সেগুলো আমরা রক্ষা করব কিনা? ঢাকা শহর বা দেশের বায়ু বায়ু স্তরকে বিশুদ্ধ করার জন্য আমরা কি সেই ব্যবস্থা নেব কিনা? আসলে কিভাবে, কি আমরা আসলে কি শিক্ষা নেব এবং আমাদের নেওয়া উচিত? আপনি কি বলবেন এই বিষয়ে? আহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দরভাবে অনেক কিছু উপস্থাপন করেছেন অতি অল্প সময়ে। যেটা হচ্ছে যে এখানে যদি আমরা মহামারীর কথা যদি বলি, মহামারীর ধারা কিন্তু আজকের থেকে না। মহামারীর ধারা কিন্তু অনেক আগের থেকে শুরু হয়েছে, এবং রেকর্ডের যদি আমরা বলি তাহলে সেই 1334 সালে আপনার প্লেগ, 1336 সালে ব্ল্যাক ডেথ থেকে শুরু করে 1860 সালে প্লেগ, এবং 1960 সালে আপনার পোলিও, দেন আপনার 2003 সালে সার্চ, 2009 সালে এসেছে আবার আপনার প্লেগ, এরপরে কলেরা, এরপরে ইবোলা, এখন আমরা চলে আসছি হচ্ছে করোনা বা কোভিড-19। মহামারীর যে যুগ আমরা পার করে এসেছি, এই যুগে কিন্তু বিশ্ব কিন্তু থেমে নাই, বিশ্ব কিন্তু চলছে তার আপন গতিতে, কিন্তু আমরা কিন্তু এই পৃথিবীকে কিন্তু তার মতো কি আমরা চলতে দিচ্ছি? আজকে আমরা ড্যাম তৈরি করছি, সেখানে কিন্তু আমরা পানিকে বাদ দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমরা সুন্দরবন কেটে উজাড় করে ফেলছি, সেখানে কিন্তু আমাদের কিন্তু যে সুন্দর যে একটি পরিবেশ, সবুজ শ্যামল যে বাংলাদেশ, সেখানে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। আজকে চিন্তা করে দেখেন যে আপনি ঢাকা শহরে যখন হাঁটেন নর্মাল পরিবেশে, গাড়ির ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড, এগুলি কিন্তু আপনার নাক দিয়ে যখন যাচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনি মৃত্যুর দিকে কিন্তু চলে যাচ্ছেন। তাহলে এখন এই যে আপনি একটি সুন্দর কোশ্চেন করেছেন, হ্যাঁ দেখেন করোনা এসেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে, পৃথিবীর ওজোন স্তর আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। এখন বিধাতা কি মনে করে কি দিয়েছে সেটা কিন্তু আমরা জানি না, কারণ বিধাতার খেলা একমাত্র বিধাতাই জানে। করোনা কিভাবে এসেছে সেটা হয়তো বা আমরা কেউই জানি না। অনেকে বলছে এটা চায়নার কোনো ল্যাবরেটরিতে তৈরি হয়েছে, অনেকে বলছে এটা চায়নার কোনো মার্কেট থেকে এসেছে। তো আমরা কিন্তু আসলে এনশিওর করতে পারছি না। তেমনি ভাবে দেখা গিয়েছে যে 1980 সালে একজন লেখক, 81 সালে তার বইয়ের আপনার পৃষ্ঠা নম্বরটা আমার ঠিক মনে নাই, ওখানে কিন্তু লিখে গিয়েছেন যে আপনার হলো গিয়ে সেই উহানে কিন্তু এরকম টাইপের কিন্তু উহান 400 নামে কিন্তু একটি ভাইরাস কিন্তু আছে। তেমনি ভাবে আপনি দেখবেন যে কাকতালীয় ভাবে 2011 সালে কন্টাজিন একটা মুভি হয়েছে, সেখানে কিন্তু আপনার করোনা সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমি যদি বলি করোনা পৃথিবীর আদিকাল থেকেই আমাদের সাথে ছিল, করোনা আমাদের সাথেই ছিল, আমাদের সাথেই এতদিন চলেছে, কিন্তু আমাদের জন্য আমরা নিজেদেরকে সিস্টেম থেকে বাইরে যখন নিয়ে যাচ্ছি, সেই সময় করোনা কিন্তু তার প্রাদুর্ভাব বা তার দেখা দিয়েছে। সিস্টেমটা কিন্তু এখানে বড় একটি ফ্যাক্টর, যেখানে আমরা পরিবেশকে দূষিত করে, পরিবেশকে নষ্ট করে আমরা যখন চলে যাচ্ছি, আমরা কোনো কিছুই চিন্তা করছি না, আমরা গাছ কেটে ফেলছি, একটা গাছ কিন্তু কেউ লাগাচ্ছি না, বনায়ন বলতে কিন্তু আমাদের কিছু নাই। তাহলে আলটিমেটলি এখানে আপনি দেখবেন যে যখন ঝড় হয়, বিভিন্ন রকম ঝড়ে কিন্তু আমাদের উপকূলগুলি কিন্তু ধ্বংস হয়ে যায়। আগে কিন্তু তেমন হতো না, এখন কিন্তু হয়, কারণ একটি গাছ নাই তাকে প্রোটেক্ট করার জন্য। সো এখানে দেখে থাকবেন কালোবাজারিরা আপনার রাতের অন্ধকারে ফরেস্ট থেকে কাঠ কেটে নিয়ে চলে যাচ্ছে,
ঠিক আছে, এবং সেই কাঠের দরজা কিন্তু আমি আপনি ব্যবহার করছি, আমার গৃহে আপনার গৃহে। সো আলটিমেটলি আসলে ইট ইজ আ সাইকেল, আমরা সবাই কিন্তু এর সাথে রিলেটেড। আমি আজকে আমরাই আপনার কথার সাথে যদি যুক্ত করি, আমি মৌসুমী ভূমিকের একটি গান শুনেছিলাম, সেটা খুব জি জনপ্রিয় হয়েছে, যশোর রোড। যশোর রোড জি নিয়ে সে একটা গান লিখেছিল। তো যশোর রোডে জি শতবর্ষী অনেক গাছ ছিল, সেই গাছগুলো কিন্তু প্রশাসনের সহযোগিতায় বা কোনো যোগ সাজসে সেই গাছগুলো উজাড় করা হয়েছে। আপনি যশোর রোডের একটা সেই ঐতিহাসিক গাছের চিত্র বা গাছের কথা আপনি শুনে থাকবেন, নানা জি টেলিভিশন বা পত্র পত্রিকায় দেখে থাকবেন। সেই যশোর রোডের ঐতিহাসিক গাছগুলো কিন্তু উজাড় করা হয়েছে সরকারি বা নানান লোকের সংশ্লিষ্টতা। এই যে আপনি যে কথা বললেন, সেই কথার সাথে আমি যুক্ত করলাম, আমার মনে পড়লো সেই যশোর রোড গানের কথা, মৌসুমী ভূমিকা। জি সো আলটিমেটলি এখানে যে জিনিসটি আসলে আমরা করতে পারি, যে আমরা বর্তমানে আপনি একটু লক্ষ্য করে দেখেন, সকালে যখন ঘুম থেকে ওঠেন, একটি মুক্ত বাতাস আপনি যখন নিঃশ্বাস নেন, আপনার মনটা কিন্তু ভরে যাচ্ছে। এটা কিন্তু কিছুদিন আগেও কিন্তু ছিল না। কেন এমন হচ্ছে? কেন করোনার জন্যই এমন হবে? আমরা কি প্রত্যেক দিন এত সুন্দর দিন তৈরি করতে পারি না? অবশ্যই পারি। এটা আমাদের নিজেদের হাতেই এই পৃথিবীকে গড়তে হবে। কারণ পৃথিবী আমাদেরকে তার সর্বস্ব উজাড় করে দিয়ে দিয়েছে। দেখেন, আমরা কিন্তু পৃথিবীর বুকে যা করতে চাচ্ছি আমরা কিন্তু তাই করতে পারছি, কিন্তু পৃথিবীর জন্য আমরা কি করতেছি? দ্যাট ইজ দ্য মেন থিং। সো এখানে কিন্তু আমাদের সচেতনতার কিন্তু একটি অভাব কিন্তু আছে। সো আমি আশা রাখি যে এখানে হাসনাইন একটি কোশ্চেন করেছেন যে রক্ষা পাবো কবে, বা কবে রক্ষা পাবো। আসলে এটা আমিও বলতে পারছি না, এবং গোপাল মজুমদার যিনি বসে আছেন আমাকে উপস্থাপক অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করছেন, উনি আসলে বলতে পারবেন না। এটা বিধাতার দান। আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, দুদিন পরে আমি থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। সো আলটিমেটলি আমরা সবার জন্য সবাই দোয়া করব। কারণ এখানে একটি কথা বলতে চাই, যে এখন দোয়াই জানি সর্ব চিকিৎসার ওষুধ। কারণ আমরা এমন কোনো মৃত্যু চাই না করোনার জন্য, যে মৃত্যুতে বাবা পাশের ঘরে মরে থাকবে এবং ছেলে তার লাশ পর্যন্ত দেখবে না। এত দুর্ভাগ্য সেই বাবার, যে এমন মৃত্যু জানি কারো কোনো বাবার কোনো মার না হয়। কারণ আমরা সন্তান, আমাদের উচিত আমাদের পিতা মাতাকে লালন পালন করা, এবং আমাদের উচিত আমাদের পিতা মাতাকে সেই সময় পর্যন্ত তাদের সাথে থাকা, যেভাবে তারা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করে বড় করেছে। আজকে আমি একটু হতাশার সহিত বলতে চাই যে আমি যখন বৃদ্ধাশ্রম গুলা যখন দেখি, আমার মন খুব কেঁদে ওঠে। কেন বৃদ্ধাশ্রম থাকবে? বৃদ্ধাশ্রম থাকার তো কোনো দরকার নাই। বৃদ্ধাশ্রম কি ফুলের বাগান হতে পারে না? অবশ্যই হতে পারে। আমাদের প্রত্যেকটি মা বাবা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? আসুন না এই করোনার মুহূর্তে আপনার মা বাবাকে আপনার কাছে নিয়ে আসুন, তাদেরকে আপনার সাথে রাখুন। এখন রমজানের মাস চলছে, যারা মুসলিম আছি মা বাবার খেদমতে নিজেকে লাগিয়ে দেই, যারা অন্য ধর্মের অবলম্বী আছি তারাও মা বাবার খেদমতেই নিজেকে লাগাই। আসুন না মা বাবার সাথে কতগুলি দিন পালন করি, কতগুলি দিন থাকি। যেমনি ভাবে এই করোনাকালীন সময়ে সরকার যখন ছুটি দিল, আপনি আপনার পরিবারের সাথে, আপনার স্ত্রী, আপনার সন্তানের সাথে রয়েছেন, আপনার মা বাবাও তো তারও তো সন্তান, অতএব তারও তো ইচ্ছা করে আপনার সাথে থাকতে। আসুন না আপনার মা বাবাকে একবার এই করোনার সময় তাদেরকে নিয়ে আসি, একটু তাদেরকে একটু টেক কেয়ার করি। কতদিনই বা তারা আর বাঁচবেন এই পৃথিবীতে? সো পৃথিবীর বুকে বেঁচে থাকতে হলে আমাদেরকে পৃথিবীর জন্য কিছু করতে হবে। কারণ একটি কথা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, গিভ অ্যান্ড রিটার্ন। দ্য পয়েন্ট ইজ হিয়ার। আমি একটু অর্থনৈতিক ভাষায় কথাটা বলছি, যদিও বিধাতা আমাদেরকে অফুরন্ত অক্সিজেন দিয়েছে, উনি এর পরিবর্তে কিছুই চায় না। কারণ এই অক্সিজেনের মূল্য তখনই বোঝা যায় আপনি যখন হাসপাতালে যখন থাকবেন। কারণ অক্সিজেন কিনে আপনাকে চলতে হয়। যারা করোনার রোগী, একটা বার আপনারা হাসপাতালে যান, গিয়ে দেখে আসেন অক্সিজেনের অভাবে তারা কেমন কষ্ট পাচ্ছে। দেখেন বিধাতা আপনি আমাকে অফুরন্ত অক্সিজেন দিয়েছে, আমরা কি এর জন্য বিধাতারকে শুকরিয়া আদায় করব না? আমরা কি আমার ভগবানকে শুকরিয়া আদায় করব না? সো আলটিমেটলি যেটা হচ্ছে, যে আমরা কি শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে গেলাম? না, আমরা ব্যর্থ হব না। আমরা ব্যর্থ হই নাই। কারণ এই করোনাকালীন সময় আমাদেরকে একটা জিনিস বুঝিয়েছে মানুষ, যে কে আপন কে পর। কারণ দেখে থাকবেন এই করোনার সময় আপনার ঘরে আহার নাই, যে লোকটাকে আপনি চেনেন না সে আপনার জন্য আহার পাঠাইছে।
কিন্তু যাকে আপনি চিনেন, যার সাথে সারা জীবন রয়েছেন, বা আপনারই একজন আত্মীয় আপনার জন্য একবেলা খাবার পাঠায় নাই। তো এটাই কিন্তু বোঝার কিন্তু একটা মুহূর্ত এখন। তো আসেন আমরা মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেই, এবং আমরা যদি নিজেকে সচেতন রাখতে পারি এবং এই দেশে যদি আমরা করোনাকে থেকে মুক্ত হতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে সরকার প্রদত্ত প্রত্যেকটি নিয়ম মানতে হবে। হ্যাঁ, আমি জানি এখানে সরকারের যেটা হচ্ছে যে কিছু পলিসি মেকিং এর সমস্যা থাকতেই পারে, এটা শুধু বাংলাদেশে না, প্রত্যেকটা দেশেই আছে। সেজন্য সরকারকে দোষারোপ করে কোনো লাভ হবে না। আপনি বাইরে গেলেন, এসে হাত ধুলেন না, অথবা আপনি হলো গিয়ে নিজেকে টেক কেয়ার করছেন না, আপনি হাঁচি দিচ্ছেন, সেই হাঁচি গিয়ে আপনার সন্তানের উপরে পড়ছে, তাহলে কিন্তু আপনি করোনার থেকে কিন্তু নিজেকেও মুক্ত করতে পারলেন না, আপনার সন্তানকেও পারলেন না। কিন্তু সরকারকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু হ্যাঁ, সরকার যে প্রণোদনা প্যাকেজগুলি দিচ্ছে, এই প্যাকেজগুলিতে আসেন আমরা সবাই আশা রাখি যে সরকার আমাদের ভাবমূর্তিগুলি আরো বুঝবে, এবং যারা আপনার অনাহারে জীবন কাটাচ্ছে, আমাদের দিনমজুর ভাইয়েরা, তাদের জন্য আসেন আমরা কিছু করি। এবং আমরা তো প্রত্যেকদিন আহার পাচ্ছি, 3 বেলা আহার খাচ্ছি, কিন্তু সেহরি করছি, ইফতার করছি, তারা কিন্তু করছে না। আসেন না তাদের জন্য কিছু একটা করি, তাদেরকে একবেলা ইফতার দিয়ে আসি, অথবা 5 কেজি চাল দিয়ে আসি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি দিবেন হাফ কেজি, 15 জন মিলে ছবি তুলে সেটার ফেসবুকে আপলোড করে দিচ্ছেন। এমন দেওয়ার কোনো দরকার নাই। তাহলে আল্লাহ এবং ভগবানই তাদের জন্য যথেষ্ট। জি, আমরা অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার আলোচনা করার জন্য। আমাদের দর্শক জারমিন জামান, ধন্যবাদ স্যার, স্যারকে ধন্যবাদ জানিয়েছেন স্যারের এই চমৎকার আলোচনার জন্য। আমাদের আরো একজন আমিও দর্শক ধন্যবাদ জানাই। উদয় শঙ্কর সরকার, তিনি জানতে চেয়েছেন, স্যার গভর্নমেন্ট এডুকেশন সেক্টরে কোনো প্রণোদনা দেয়নি, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো প্রণোদনা নেই, সেই সাথে স্টুডেন্ট সেশন জব নিরসনে আপনার বক্তব্য কই? নিশ্চয়ই স্যার, স্যার বক্তব্য দিয়েছে, আপনি হয়তো তখন শুনতে পাননি। স্যার সেশন জজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রণোদনা নিয়ে অনেক কথা বলেছে। আপনি নিশ্চয়ই, আমাদের লাইভটা থাকবে প্রিমিয়ার, আপনি প্রিমিয়ার লাইভটা দেখে সেখান থেকে শুনতে পারবেন স্যার কি বলেছে। সাবিয়া খান, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাবিয়া খান। আমাদের আরেকটা প্রশ্ন এক দর্শক করেছে, আমি যদি আপনাকে একটু আপনাকে উদ্দেশ্য করি, দর্শক প্রশ্ন করে, স্বাস্থ্য খাতের যে উলঙ্গ চিত্র বের হয়ে আসছে এ সম্পর্কে কিছু বলবেন স্যার? প্রশ্ন করেছেন হৃদয় মজুমদার। জি, আপনাকে ধন্যবাদ জনাব হৃদয় মজুমদার। স্যার নিশ্চয়ই আপনার প্রশ্ন দেখেছেন এবং উত্তর দিবেন। সাবিয়া খান, গোপাল মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ও শুভকামনা থাকলো আপনার জন্য। নিশ্চয়ই সাবিয়া খান, আপনি ইউকেতে রয়েছেন, আমরা জানি ইউকের এখন ভয়াবহ অবস্থা যাচ্ছে। আপনি এরকম দুর্যোগ এবং বিপদকালীন সময়ে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনার সহায় হবেন, আমরা সেটা প্রত্যাশা করি। জি স্যার, আপনি নিশ্চয়ই দর্শকদের প্রশ্নগুলো শুনেছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বেসিক্যালি এটা বলতে চাই যে আমাদের যে উনি বললেন চিকিৎসা খাতে, না? জি জি, চিকিৎসা খাতের যে উলঙ্গ চিত্র বের হয়েছে সে সম্পর্কে কিছু জানতে চেয়েছি। এখন যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোভিড-19 এর জন্য আসলে আমরা কি প্রস্তুত ছিলাম? না, আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না। আমাদের এটা কিন্তু শুধু আমরা না, পৃথিবীর কেউই প্রস্তুত ছিল না। এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে টেকনোলজি গুলো যে আছে এবং আমাদের যে রিসোর্স গুলি যে আছে, সেগুলি কিন্তু এখনো সেই পরিমাণ আপ টু ডেট না। হ্যাঁ, আমরা ট্রাই করছি সে জায়গাতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে চিকিৎসা খাতে আমি বলবো যে হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে এখানে অনেক আমাদের পিপিই আসার আগে আমাদের ডাক্তারদেরই কিন্তু অনেকটা রিস্কের মধ্যে কিন্তু তাদেরকে কাজ করতে হয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে পত্র পত্রিকায় অনেক কথাবার্তা এসেছে, অনেক ডাক্তাররা আপনার স্বাস্থ্য কেন্দ্রে যেতেই নারাজ হয়ে গিয়েছে। এখানে আসলে আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে সবার জন্যই আমরা সুরক্ষা মেনটেন করব। এখন পিপিই চলে আসছে, আশা রাখি ডাক্তাররা সেগুলি পরিধান করছে, এবং যে বিষয়গুলি আসলে যে স্থানগুলি আপনার কোভিড-19 এর জন্য রাখা হয়েছে সেখানে ডাক্তাররা অকাতরে কাজ করছে। হ্যাঁ, তারাও মানুষ, মানুষ বলতেই ক্লান্ত, টায়ার্ডনেস আসবে, তাদের মধ্যেও আসে, তাদেরও পরিবার আছে, আমাদেরকে এটা বুঝতে হবে। কিন্তু হ্যাঁ, যেহেতু তারা ডাক্তার এবং এখানে কিন্তু নার্সেরও কিন্তু বিষয়, আমাদের নার্সরাও কিন্তু অকাতরে কাজ করছে। এখানে একটা জিনিস আমাকে একটু
বলতে চাই যে আমি রিসেন্টলি একটি টিভি আপনার নিউজে দেখলাম যে কোনো এক হাসপাতালে আপনার করোনা রোগী নিজেই তার অক্সিজেন সিলিন্ডার বয়ে নিয়ে যাচ্ছে। এটা মনে হয় ঠিক না, কারণ উনি যেহেতু অসুস্থ, উনি রোগী, ওনাকে একটা আইসোলেশনে রেখে সেই অক্সিজেনটুকু যদি আমরা যদি সঠিক পরিচর্যার মাধ্যমে যদি ওনার কাছে যদি পৌঁছিয়ে দিতে পারি, আমার মনে হয় এতে উনি দোয়া করবেন। এবং উনি যদি ভালো হয়ে বেরোয়, আমার মনে হয় উনি সারা জীবন আপনাকে মনে রাখবেন, যিনি ডাক্তার ওনাকে মনে রাখবেন। কারণ আমি 2016 সালের আমার একটি কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, যদিও এটি একটি আলোচনা অনুষ্ঠান, তবুও আমার একটু পার্সোনাল কিছু কথা একটু শেয়ার করতে চাই। যে 2016 সালে আমার একটি মেজর অপারেশন হয়েছিল প্যারোটিড গ্ল্যান্ড টিউমারে, যেটা ছিল আমার কানের জাস্ট বাঁ দিকে। এবং সেখানে কিন্তু যে ডাক্তার আমার ট্রিটমেন্টটি করেছিল, সেই ডাক্তারকে কিন্তু আমি আজও মনে রেখেছি, এবং সেই ডাক্তারকে কিন্তু আমি আজও কিন্তু তার জন্য কিন্তু দোয়া করি। অতএব যারা ডাক্তার আছেন তারা কিন্তু অবশ্যই যারা রোগী তাদের দিকে আপনারা যাবেন। এবং ওনারা যে কোশ্চেনটি করলো যে এরকম উলঙ্গ চিত্র যাতে আমাদের না দেখতে হয়, আমরা বলতে চাই যে ডাক্তারদেরকে আমরা পরিপূর্ণ চিত্র দেখব, যেখানে একটি করোনা রোগী ভালো হয়ে আসছে এবং ডাক্তাররা সেখানে হাসি মুখে তাকে বিদায় দিচ্ছে। এটাই আমরা দেখতে চাই। তবে স্যার, দর্শক যে প্রশ্নটা করেছে, আপনার আলোচনা নিশ্চয়ই অনেক প্রাসঙ্গিক এবং অনেক চমৎকার বিশ্লেষণ আপনি সেই প্রশ্নের দিয়েছেন। আপনি যদি দেখেন কিউবা, যে দেশটি আমাদের দেশের সমসাময়িক সময়ে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু কিউবা তার দেশের জনগণের জন্য যে পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা দিয়েছে, বাংলাদেশ কি কখনো চিন্তা করেছে তার জনগণকে নিয়ে এইভাবে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আসলে স্বাস্থ্য খাতটাকে উদাসীন করে রেখেছে সবসময়। বাজেটে খুব অল্প পরিমাণ বাজেট ঘোষণা রাখা হয় স্বাস্থ্য খাতের জন্য, যেটা মানে আমরা এখন বলবো যে স্বাস্থ্য খাতে হয়তো সরকারের নানান লোকজন বলছে, গবেষকরা বলছে নানান ভাবে যে সবকিছু ঠিক আছে, সবকিছু তৈরি আছে। আসলে তা না। আমরা যদি দেখি সেটা আসলে এক ধরনের মানে সেটা সত্য কথা না। আমরা কি কিউবা হতে পারতাম না? আমাদের কি অর্জন কম ছিল স্বাধীনতার পর থেকে? আমাদের নিশ্চয়ই কম অর্জন ছিল না, কিন্তু আমরা সেই অর্জনকে আসলে ঠিকভাবে কাজে লাগাইনি। তো আমরা কথা বলতে বলতে আসলে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমার শেষ কিছু প্রশ্ন স্যারের কাছে রাখতে চাই। একটা প্রশ্ন অনেকক্ষণ যাবত আমার মনের মধ্যে আসলে ঘুরপাক খাচ্ছিল, আমি বলবো কিনা ভাবতেছিলাম, তা বলেই ফেলি। যেখানে সরকারি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে এই পর্যন্ত কোনো দুশ্চিন্তা মনে হয় নেই, কিন্তু বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন দিচ্ছে না। এই অবস্থায় বেতন না পেয়ে আমি আগেও বলেছিলাম মধ্যবিত্ত শ্রেণীর মানুষের যে অবস্থা দাঁড়িয়েছে তা হলো পেটের নিচে বালিশ দিয়ে সান্ত্বনা দেয়া। এর সমাধান আসলে কিভাবে হবে বলে আপনি মনে করেন? করোনা কিন্তু আপনার কথায় যে কবে এটা শেষ হবে তা আমরা জানি না। মাত্র 2 মাস যা পার হয়নি, এখনো 1.5 মাস হয়েছে। এই 1.5 মাসেই যদি আমাদের এই অবস্থা হয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু বছর বছর অনেক টাকা মুনাফা করেছে। নিশ্চয়ই যে পরিমাণ মুনাফা করেছে 2 মাসে তার খুব অল্প পরিমাণ টাকাও হয়তো খরচ হবে না কর্মচারীদের বেতন দিতে, কিন্তু তারা এখানে যে আচরণ করছে, মানে এটা আসলে কিভাবে সমাধান হবে? আপনার এই কথার প্রেক্ষিতে বলতে চাচ্ছি যে আসলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা একটি বড় হুমকির মুখে পড়ে যেতে চাচ্ছি। কারণ এখানে উন্নত দেশগুলির আপনার সংগঠন ওসিডি বলেছে যে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি 2009 সালের থেকে 2020 সালে কমবে $2.7 ট্রিলিয়ন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে 2008 সালের পরে এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য সব থেকে বড় একটি ধাক্কা। এবং বিশ্ব কারখানা যে চীনকে বলা হয়, সেই চীনও কিন্তু হুমকির মুখে। এখানে অক্সফোর্ড ইকোনমিক্স রিভিউতে একটি প্রেডিকশন করেছে যে প্রায় $10,000 কোটি বিশ্ব অর্থনীতিতে 1.3 আপনার % ক্ষতিগ্রস্ত হবে। এখন দেখেন এখানে কিন্তু চীন গত 3 মাসে তাদের 700 কোম্পানির উপরে একটি জরিপ চালিয়ে দেখেছে যে 40% তহবিল কিন্তু সেই 700 কোম্পানি বা 40% তহবিল কিন্তু আপনার শূন্য হয়ে যাবে। এবং এখানে আরো বলতে চাই যে এই যে আমাদের বিমান পরিবহন, সেখানে কিন্তু আমরা দেখছি যে আপনার এশিয়া প্যাসিফিকে তারা কিন্তু $930 কোটি কিন্তু একটি ক্ষতির সম্মুখীন। এবং বাংলাদেশের যেহেতু দুটি আপনার হলো গিয়ে অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য রপ্তানি
এবং রেমিটেন্স, এখানে কিন্তু আমাদের কিন্তু একটা ধাক্কা কিন্তু চলে আসছে। তাহলে এই যে আপনি একটি কথা বললেন যে পেটের নিচে বালিশ দিয়ে শোয়া, হ্যাঁ, ইট ইজ ভেরি ভাইটাল কোশ্চেন। কারণ এখানে কথা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটি ছবি দেখেছিলাম যে খাদ্য নাই, মা হলো গিয়ে পাথর দিয়ে আপনার ভাত রান্না করার আপনার ড্যাগ বসিয়ে রেখেছেন, যেখানে তার সন্তানকে বোঝানো হচ্ছে যে ভাত হচ্ছে বাবা। সো আলটিমেটলি এই যে কষ্টের ছবিগুলি আসলে আমরা দেখতে চাই না। এখানে কিন্তু এখন উচিত যে আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলি আছে তারা কিন্তু এগিয়ে আসা। এখন এই যে আপনি বলছেন যে অনেক প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু স্যালারি দিচ্ছে না বা স্যালারি বন্ধ করে দিয়েছে, এগুলি কিন্তু আসলে ঠিক না। দেখা গিয়েছে অনেক আপনার প্রতিষ্ঠান 30%, 50% স্যালারি দিচ্ছে। ওয়াই? আমি এটা মনে করি না তারা কেন দিচ্ছে। তাদের উচিত 100% স্যালারি এই সময় দেওয়া, অন্য সময় সেটাকে কমিয়ে দেওয়া। কারণ এখন মানুষের অর্থের খুব প্রয়োজন। আপনি যদি ভালো করে যদি লক্ষ্য করেন, যারা ঢাকা শহরে যারা থাকে, আপনার প্রত্যেকটি সবজি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু গ্রামে গ্রামে যেখানে আপনার করল্লার কেজি হচ্ছে 5 থেকে 8 টাকা, সেখানে কিন্তু আমরা এখানে 50 থেকে 60 টাকা দেখিনি। তাহলে এখানে যে এই যে আপনার ট্রান্সপোর্টেশনের জন্য এবং সব থেকে বড় যে আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে লাইভ স্টক যে আমাদের যে আছে, যে পোল্ট্রি ফার্ম গুলি আছে, ডিমের উৎপাদন থেকে শুরু করে লেয়ার আপনার ব্রয়লার মুরগির বাচ্চা কেউ কিনতে চাচ্ছে না। আমার কিছুদিন আগে একজনের সাথে কথা হয়েছে, উনি আমাকে বললেন যে বহুত অর্থ সংকটের মধ্যে আছি, কারণ আমার ব্রয়লার মুরগির বাচ্চা কেউ কিনতে চাচ্ছে না। তেমনি ভাবে আমরা দেখেছি যে এখন কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বেড়ে গিয়েছে। সব থেকে অ্যালার্মিং সিচুয়েশন কি জানেন? শিশু খাদ্যের দাম বেড়ে যাওয়া, আপনার বাচ্চাদের খাবারের দাম বেড়ে যাচ্ছে। সেখানে আপনি যদি লক্ষ্য করে দেখেন, করোনার আগে প্রত্যেকটি দুধ অথবা আপনার হলো গিয়ে ডিম অথবা আপনার ডাইপার থেকে শুরু করে বাচ্চাদের যে আপনার দৈনন্দিন যে খাবার আছে, এগুলির দাম কিন্তু আপনার কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এগুলিও কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন। সো আলটিমেটলি দ্য পয়েন্ট ইজ হিয়ার যে আমি কোনো পলিসি মেকার না, আমি একজন জনসাধারণ, একজন সাধারণ মানুষ। আমি শুধু এতটুকুই বলতে চাই যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের এখন উচিত সবাইকে 100% স্যালারি দান করা। কারণ এই সময়ই আপনি যদি আপনার কর্মচারীদেরকে 100% দেন, তাহলে আপনি তাদের উপরে থিওরি এক্স অ্যাপ্লাই করলেন, থিওরি ওয়াই না। তো থিওরি এক্স যখন আপনি অ্যাপ্লাই করবেন, এখানে ম্যানেজমেন্টের যারা আছেন, যারা থিওরি এক্স যারা বোঝেন, যে থিওরি ওয়াই কিন্তু আপনি অ্যাপ্লাই করে থিওরি এক্স আপনি অ্যাপ্লাই করে কিন্তু আপনি কিন্তু তাদের মোটিভেশনাল যে ফ্যাক্টরটা, এটা কিন্তু আপনি বাড়াচ্ছেন। আপনি কিন্তু তারা কিন্তু আপনার কোম্পানি একজন লয়াল এমপ্লয়ি কিন্তু হয়ে যাবে। তারা কিন্তু আপনার জন্যই কাজ করে সারাটা দিন। এই করোনার এই সময় তারা কিন্তু আপনার প্রতিষ্ঠানে সেই আপনার জন্যই কিন্তু তারা কিন্তু যাচ্ছে। যেভাবেই হোক আপনার অর্থের টাকা কিন্তু তারা কিন্তু ঘোরাচ্ছে। এবং এই জন্যই উচিত আপনাকে তাদেরকে সময় মতো বেতন দেওয়া এবং 100% বেতন দেওয়া, যাতে গোপাল মজুমদার যে কোশ্চেনটি করলো যে পেটের নিচে বালিশ, এরকম টাইপের কোশ্চেন যাতে আমরা না করতে পারি। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ক্রমেই শেষের দিকে আসতেছি। তো আমরা শেষ প্রশ্নটা যদি আপনাকে করি, করোনা আমি বলেছিলাম নিশ্চয়ই পৃথিবী থেকে এবং বাংলাদেশ থেকেও একদিন বিদায় নিবে বা বিদায় হবে। তো সামগ্রিকভাবে করোনা পরবর্তীতে যেসব সমস্যা তৈরি হবে, তার সমাধান কিভাবে হবে বলে আপনি মনে করেন? যদি সংক্ষেপে খুব অল্প সময়ে আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলতে যাচ্ছেন যেটা সমাধান, তাহলে আমরা এখানে বলতে চাই যে পোস্ট করোনা বা করোনার পরবর্তীতে আসলে কি হচ্ছে। এখন যে জিনিসটি হচ্ছে যে অর্থনৈতিক খাত তো আপনার একটি ধাক্কা খাচ্ছে। তাহলে এখানে এখন আমাদের খুঁজে বের করতে হবে হোয়াট ইজ দ্য প্ল্যান বি। কারণ প্ল্যান এ যখন আমরা যেতে পারছি না, তখন আমাদের প্ল্যান বির কথা চিন্তা করতে হবে। এবং প্ল্যান বি তে দেখা যাচ্ছে যে এখন কিন্তু তেলের মূল্য কিন্তু কমে আসছে। সো এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু তেলকে কিন্তু রিজার্ভ করতে পারি, কারণ করোনা যখন চলে যাবে তখন কিন্তু এটা কিন্তু অনেক বেড়ে যাবে। এটা আমার প্রেডিকশন। ইন দ্য মিন টাইম আমরা করোনা পরবর্তীতে যে কাজগুলি আমরা করতে পারি, যে সেখানে কিন্তু আমাদের জবলেসের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবং এই যেহেতু জবলেসের সংখ্যা অনেক বেড়ে যাবে, সেহেতু আমাদেরকে যে কাজটি করতে হবে যে আমাদেরকে কিন্তু এখানে অল্টারনেটিভ একটা ওয়েতে কিন্তু আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমার কাজ নাই, ঠিক আছে, আমি বসলাম না, আমি বসে থাকলাম না। আমি যদি কোনো হাতের কাজ পারি, হাতের কাজটি করি। আমার যদি 1 খণ্ড জমি থাকে, আমি সেখানে সবজি চাষ করি। আমি এখানে
কি করি, আমি এখানে হলো গিয়ে আপনার হলো গিয়ে লাইভ স্টক করি, ঠিক আছে। রিসেন্টলি আমার একজনের সাথে কথা হয়েছে, হ্যাঁ, উনি একজন প্রতিষ্ঠান ফাউন্ডার মেম্বার, মেধা প্রতিষ্ঠানের ফাউন্ডার মেম্বার এমদাদ ভাই। তো ওনার সাথে আমার কথা হওয়ার পরে উনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু ওনার সাথে আমার আলোচনা হয়, এবং সেখানে কিন্তু উনি কিন্তু বলেছেন যে এগ্রিকালচার, যে আমরা গৃহে গৃহে যদি বাগান করতে পারি, যেখানে আমাদের সবজি টমেটোর থেকে শুরু করে সমস্ত কিছু উৎপাদন হবে, তাহলে আমাদের খাদ্য অভাব কিন্তু কমে আসতেছে। আর যেটা হচ্ছে যে আমি এটা এটা বলতে চাই যে যারা আমরা দিনমজুর শ্রমিক ভাইয়েরা যারা আছেন, তারা, তাদের জন্য অবশ্যই আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। কারণ কলকারখানা যখন খুলে যাবে তখন তারা কাজে অবশ্যই নিয়োজিত হবে, কিন্তু তারপরেও এই সময়টাতে আমরা যদি তাদেরকে সাপোর্ট দিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় উনি আমার একজন স্কিল ওয়ার্কার হিসাবে উনি কাজ করতে পারবে, এবং স্কিলের যেখানে ডেভেলপ হবে সেখানে কিন্তু আমার লার্নিং কার্ভ ইফেক্ট কিন্তু এখানে চলে আসবে, এবং সেখান থেকে কিন্তু আমি, আমার কোম্পানি কিন্তু বেনিফিটেড হবে। ফর দ্যাট রিজন আমি মনে করি যে করোনা পরবর্তী সময়ের জন্য আমাদের সবার যেটা দরকার যে আমরা সচেতন হই, এবং আমাদের সবার উচিত যে আমরা এমন কিছু চিন্তা করি যে চাকরির উপরে আমাদেরকে নির্ভর করতে হবে তা না, এছাড়াও আমরা নিজেরা উদ্যোগ গ্রহণ করি, এবং উদ্যোক্তা যদি আমাদের এখানে যদি বেড়ে যায়, তাহলে আমি মনে করি যে যেখানে উদ্যোক্তা বেশি হবে সেখানে কিন্তু আপনার ডেভেলপমেন্টের চাকা কিন্তু অবশ্যই কিন্তু ঘুরবে। এবং আপনি যাই করেন না কেন, আপনি নিজের উদ্যোগে কাজ করেন, এখানে সরকার আপনাকে সহায়তা করবে আশা রাখি। এখানে প্রণোদনা প্যাকেজের কথা যে আসছে, হয়তোবা এখানে সরকার দিবে, অবশ্যই দিবে, কারণ সরকার যেহেতু বলেছে সরকার প্রণোদনা প্যাকেজ দিবেন। এবং সেক্ষেত্রে প্রাইভেট অর্গানাইজেশন যেগুলি আছে আপনারা যদি অ্যাপ্লাই করেন, আমি মনে করি যে প্রাইভেট অর্গানাইজেশনকেও সরকার প্রণোদনা প্যাকেজের আওতায় নিয়ে আসবেন। সো আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সরকার অত্যন্ত সুন্দরভাবে এই করোনাকে প্রতিহত করার চেষ্টা করছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা তার সাথে একত্রে এই করোনাকে যদি আমরা প্রতিহত করতে পারি, আশা রাখি সুদিন একদিন আসবেই, এবং আমরা সবার সাথে সবাই কোলাকুলি করব। ঈদের মতো, ঈদের দিনের ঈদের নামাজের পর যে কোলাকুলি করি, সবাই কোলাকুলি করব, বন্ধু বন্ধুর বাসায় যাব, আমরা আত্মীয় স্বজনের বাসায় যাব, সবাই সবার সাথে মিলিত হব, এবং সেদিন আমাদের একটি সুখের দিন আসবে। সো আশা রাখি সেই দিনের অপেক্ষায় আমি থাকলাম, যে সেদিন আসবে যেদিন আমি হয়তো বা গোপাল মজুমদারের স্টুডিওতে চলে যাব, এবং সেখানে তার সামনাসামনি বসে আমি হলো গিয়ে লাইভ কোনো ইন্টারভিউ শোতে আবার আসতে পারবো। অনেক ধন্যবাদ স্যার, আপনার এই জ্ঞান গর্ভ এবং চমৎকার দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য। আপনি আমার অনুরোধ রেখেছেন, এই ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছেন অন্ততপক্ষে, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আশা করি দর্শক আপনারা আমাদের সাথে থেকে এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আমাদের এই মুক্ত আলাপন উপভোগ করেছেন। আলাপন.com.bd এই আয়োজন নিশ্চয়ই প্রতিনিয়ত হবে। আমরা প্রতিনিয়ত এক এক দিন এক এক বিষয় নিয়ে এক এক গুণীজনকে আমরা আমাদের স্টুডিওতে নিয়ে আসছি। আপনারা ঘরে থেকে অনুষ্ঠান করতে পারছেন। স্যার, আমরা এখন অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আমি দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ কিছু যান্ত্রিক ত্রুটি অনুষ্ঠানের চলাকালীন সময় হয়েছে। এই যান্ত্রিক ত্রুটির জন্য অনেকে হয়তো অনেক ভাবে মনে করেছে, কিন্তু এই যান্ত্রিক ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করবো যান্ত্রিক ত্রুটিগুলো যেন পরবর্তী এপিসোড থেকে আর না হয়, একটু সতর্ক থাকবো এই বিষয়ে। জি, আর এই পর্যায়ে আমি বলতে চাই প্রিয় দর্শক, আমরা আলোচনার দীর্ঘ করছি না, এবং এর মধ্যে আজকের এই জ্ঞান গর্ভ আলোচনা শেষ করছি। আমাদের সাথে যিনি ছিলেন শিক্ষক, লেখক এবং গবেষক জনাব শাহরিয়ার পারভেজ, অত্যন্ত মানবিক একজন মানুষ, অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ। এতক্ষণ তার দীর্ঘ এক ঘন্টার আলোচনার মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হয়েছে, আমরা বুঝতে পেরেছি যে আসলে এই বর্তমান সময় আমাদের কি করণীয়। এরকম জ্ঞানী এবং গুণী মানুষদের দিক নির্দেশনা নিশ্চয়ই আমরা অনুসরণ করব। আমরা এই পরিস্থিতি সমাধানে এগিয়ে যাব। হয়তো কিছু সময় কষ্টের ভিতর দিয়ে আমাদেরকে থাকতে হবে, কষ্টের ভিতর দিয়ে পার করতে হবে, তবে আমরা বিশ্বাস করতে চাই রাত যত গভীর হবে প্রভাত ততই নিকটে। রাতের কালো আধার শেষে মেঘমুক্ত প্রদীপ্ত হাসি আমরা দেখবই। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং নিরাপদ থাকুন। স্যার মনে হয় কিছু বলতে চাচ্ছেন। আমি আসলে আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? জি, আমি শুনতে পাচ্ছি।
তো আমি আপনি অনুষ্ঠান শেষ করতে চাচ্ছেন, তো আমি জি, আমি শেষ করতে চাচ্ছি। আপনি সকলকেই দর্শকদের কাছ থেকে ধন্যবাদ বিদায় নিতে। জানাতে চাই। গোপাল এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে এবং আমার মতো আপনার কথা স্যার, সাধারণ লোককে আপনার কথাটা শুনে যাচ্ছে। ইনভাইট করেছে আপনার এবং কথাটা শোনা যাচ্ছে না। আপনার আমি পাশে কি কোনো আমি ডিভাইস আছে? আহ, আপনার কথার পাশে কোনো ডিভাইস চলছে? একটু যদি তার সাউন্ডটা অফ করে কথা বলেন। আপনার কথা রিপিট হচ্ছে। গোপাল মজুমদারের সাথে অ্যাড হতে পেরে অত্যন্ত আপনার নিজেকে ধন্য মনে করছি। আশা রাখি আলাপ.com.bd জন্য আমার অত্যন্ত শুভকামনা থাকবে এবং ভবিষ্যতে এটি বস্তুনিষ্ঠ সংবাদ আমাদেরকে দিবে এবং আমাদের এই করোনা পরিস্থিতিতে অবশ্যই তারা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমাদেরকে সচেতন করবে এবং তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। এবং আমার সাথে আজকে লাইভে যারা যারা যুক্ত হয়েছেন, আমার কলিগ বলেন, আমার স্টুডেন্ট বলেন, আমার ফেলো বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, যারাই যুক্ত হয়েছেন এবং যাদেরকে আমি চিনি না, যাদেরকে আমি চিনি, সবাইকে অত্যন্ত ধন্যবাদ। অত্যন্ত চমৎকার ভাবে আপনারা এসএমএস করেছেন, সেখানে আপনারা মেসেজ বক্সে মেসেজ দেখছেন এবং আমি আপনাদের সাথে থাকতে পেরে যে অনেক মনে করছি। অনেক জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন, ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন। এ সময় শপিং মলে গিয়ে শপিং করা থেকে বিরত থাকুন। এবারের ঈদ যেন আপনার জীবনের শেষ ঈদ না হয়। নিশ্চয়ই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, ঘরে থাকবো এবং বারবার সাবান দিয়ে হাত ধুবো অথবা জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করব। নাকে মুখে অযথাই হাত দিব না, হাত ধোয়া ব্যতীত হাত নাকে মুখে দিব না। বাইরে থেকে আসলে নিশ্চয়ই আমাদের পরনে যে বস্ত্র থাকবে সেগুলো ডিটারজেন্ট দিয়ে ধুবো এবং পরিচ্ছন্ন থাকবো। পরিচ্ছন্নতার বিকল্প এই মুহূর্তে আসলে কিছুই নেই। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মুক্ত আলাপন.com.bd এই প্রতিদিনের এই লাইভ শো মুক্ত আলাপন আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জনাব শাহরিয়ার পারভেজ স্যারকে। জি স্যার।